ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের একটু অন্যরকম রহস্য রোমাঞ্চ কাহিনী। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারাতে। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় ইংল্যান্ডের স্ট্র্যান্ড ম্যাগাজিনে ফেব্রুয়ারি 1904 সালে। আজকের গল্প শুরু করার আগে আবারও বলবো, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আর আপনি যদি আমাদের পুরনো শ্রোতা বন্ধু হন, আমাদেরকে হারিয়ে ফেলেছেন, মিস করছেন, তারপর আরও একবার খুঁজে পেয়ে গিয়েছেন ইউটিউবে, তাহলে তো আরও একবার সাবস্ক্রাইব করতে হয় সূচিপত্রের গল্পকে। আর হ্যাঁ, পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প। বেকার স্ট্রিটে আমাদের এই ছোট্ট রঙ্গমঞ্চে অনেক রকম নাটকীয় আসা যাওয়াই আমি দেখেছি, কিন্তু ডক্টর থর্নিক্রফট হাক্সটেবল MA PhD ইত্যাদির প্রথম আবির্ভাবের মতন চমকপ্রদ আর আকস্মিক তো আর কিছু মনেই পড়ছে না। রাশি রাশি ডিগ্রির অনুপাতে অত্যন্ত পুচকে একটা কার্ড আসার কয়েক সেকেন্ড পরেই ঘরে ঢুকলেন ভদ্রলোক। চেহারাখানা যেমন বিপুল তেমনি জমকালো। সব মিলিয়ে দেখলে শ্রদ্ধা জাগে। মনে হয় এমন দশাশয়ী বপূজার তিনি আর যাই হোক অন্তত অন্তঃশ্বাস শূন্য নন এবং আত্মবিশ্বাসেরও অভাব নেই তার। কিন্তু আশ্চর্য, এমন চেহারা হওয়া সত্ত্বেও দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই সামনের টেবিলটা ধরে টলমল করলেন ভদ্রলোক। তারপরেই গিয়ে দরাম করে পড়লেন মেঝের ওপর। আগুনের চুল্লির পাশে বিছানো ভাল্লুকের চামড়ার ওপর হাত পা ছড়িয়ে পড়ে রইল তার জ্ঞানহীন বিশাল বনেদি বপু। হোমস ব্যস্ত হয়ে তাড়াতাড়ি একটা কুশন এনে গুজে দিল তার মাথার নিচে। আমি ফোটা ফোটা ব্র্যান্ডি ঢালতে লাগলাম তার দুই ঠোঁটের ফাঁক দিয়ে। নারী দেখলাম। জীবনের ধারা অত্যন্ত ক্ষীণভাবে ধুকধুক করে বয়ে চলেছে সুতোর মতন সরু এতটুকু একটা অংশ দিয়ে। বললাম, বুঝলে হোমস, খুব সম্ভব খিদে আর ক্লান্তিতে একেবারেই ভেঙে পড়েছেন। শেষ শক্তিবিন্দুটুকু ব্যয় করেছেন এখানে আসার জন্য। ঘড়ির পকেট থেকে রেলের টিকিট বার করে হোমস বলল, ওয়াটসন ওয়াটসন, উত্তর ইংল্যান্ডের ম্যাকলটন। হ্যাঁ ওয়াটসন, এই ভদ্রলোক ইংল্যান্ডের ম্যাকলটন থেকেই এসেছেন। এই যে রিটার্ন টিকিট। তা এখনো তো 12টা বাজেনি, অর্থাৎ ভদ্রলোককে খুব সকাল সকালই বাড়ি থেকে রওনা হতে হয়েছে। কুচকানো চোখের পাতা অল্প অল্প কেঁপে উঠল। তারপরেই একজোড়া শূন্য দৃষ্টি। ধূসর চোখে ফ্যালফ্যাল করে তাকালেন আমাদের দিকে। পর মুহূর্তেই ধর্মর করে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। লজ্জায় লাল হয়ে উঠেছিল তার মুখ। আমার এ দুর্বলতা মাফ করবেন মিস্টার হোমস। ভেতরে ভেতরে একেবারে পোঁপড়া হয়ে গেছি চিন্তায় ভাবনায়। ধন্যবাদ। আচ্ছা, এক গ্লাস দুধ আর একটা বিস্কুট পেলে আমি আবার চাঙ্গা হয়ে উঠব বলেই তো মনে হয়। দুধ বিস্কুট খাওয়া শেষ ডক্টর হাক্সটেবলের। ধন্যবাদ। ধীরে ধীরে লাল হয়ে উঠল তার গাল, আলো ফিরে এলো চোখে। চেয়ারে বেশ করে চাকিয়ে বসে স্বচ্ছন্দ ও সাবলীল ভঙ্গিমায় গড়গড় করে বলে চললেন তার কাহিনী। উচ্চারণ আর বর্ণনা ভঙ্গির মধ্যে যেন ঠিকরে ঠিকরে পড়তে লাগলো
নতুন উদ্দীপনা আর নতুন প্রাণ শক্তি। হ্যাঁ, তো জেন্টলম্যান, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে প্রায়োরি একটা প্রিপারেটরি স্কুল, অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের প্রস্তুতি শুরু হয় এইখানে। তার 3 সপ্তাহ আগে যখন ডিউক অফ হোল্ডনেস তার সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারকে পাঠালেন তার একমাত্র ছেলে এবং উত্তরাধিকারী ওই 10 বছরের লর্ড সাল্টেয়ারকে আমার স্কুলে ভর্তি করার জন্য, তখন আনন্দে আমার মন ভরে উঠেছিল এই কথা ভেবে, হ্যাঁ, যে সত্যি সত্যি আমার স্কুলের সুনাম তাহলে এতদিনে চরমে পৌঁছবে। তখন ঘুণাক করেও ভাবিনি যে আমার জীবনের চরমতম দুর্ভাগ্যের সূচনা আঁকা হলো সেই দিনই। মে মাসের 1 তারিখে ছেলেটি পৌঁছল। গ্রীষ্মের পাঠ্যক্রম সেদিন থেকেই শুরু। ভারী মিষ্টি তার স্বভাব, 2 দিনেই আমাদের সঙ্গে একেবারে মিশে গেল। অবিবেচক নই মিস্টার হোমস, এবং হে কেসে আধা আধি বিশ্বাস করাটাও সমীচীন নয়। তাই অকপটে সব খুলেই বলছি। ছেলেটি বাড়িতে খুব সুখে ছিল না। ডিউকের বিবাহিত জীবন যে মোটেই শান্তিময় হয়নি এ গুপ্ত কথা জানে না এমন তো কেউ নেই। হ্যাঁ, তো শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্মতি অনুসারে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ডাচেস চলে যান দক্ষিণ ফ্রান্সে। হ্যাঁ, এইসব ব্যাপার তো এই সেদিনকার। মাকে খুবই ভালোবাসত ছেলে, এবং ডিউক ডাচেসের বিবাহিত জীবনের পরিসমাপ্তি ঘটলেও আগাগোড়া মা পেয়ে এসেছে ছেলের গভীর সহানুভূতি। এসব কথাও সবাই জানে, এবং শুধু এই কারণেই ডিউক তাকে আমাদের প্রতিষ্ঠানে পাঠালেন। দিন 15 মধ্যেই আমাদেরই একজন হয়ে উঠল ওই ছোট্ট লর্ড সাল্টেয়ার, এবং বাইরে থেকে দেখে যতটা বোঝা যায় মনে প্রাণে সুখী হয়েছিল সে। 13ই মে রাত্রে, মানে গত সোমবার রাত্রে তাকে শেষবারের মতন দেখা যায় আমাদের এই প্রায়োরিতে। ওর ঘর 3 তলায়। সে ঘরে ঢুকতে হলে আরও একটা বড় ঘরের মধ্যে দিয়ে যেতে হয়। 2 ছেলে ওই ঘরটাতে সে রাতে ঘুমিয়েও ছিল। ঘরের মধ্যে দিয়ে কাউকে তারা যেতে দেখেনি, কোনো শব্দও শোনেনি। কাজেই সাল্টেয়ার যে এ ঘর দিয়ে যায়নি এ বিষয়ে কোনো সন্দেহ তো আর রইলই না। তার নিজের ঘরের জানলা কিন্তু খোলা ছিল, আর জানলা থেকে মাটি পর্যন্ত মোটা আইভি লতা থাকায় আমরা পায়ের ছাপ খুঁজেছিলাম মাটিতে, কিন্তু কিছু পাইনি। না পেলেও বেরোবার সম্ভাব্য পথ শুধু এইটাই, এবং এ সম্পর্কে দ্বিমত থাকারও কোনো কারণ নেই। পরদিন, মানে মঙ্গলবার সকাল 7টায় আমরা জানতে পারলাম যে রাতারাতি ঘর থেকে উধাও হয়েছে লর্ড সাল্টেয়ার। বিছানা নিভাজ নয় দেখে বুঝলাম সে ঘুমোচ্ছিল। যাওয়ার আগে স্কুলের যা পোশাক, কালো এটন জ্যাকেট আর ওই গাঢ় ধূসর রঙের ট্রাউজার পরেছে। ঘরে যে কেউ ঢুকেছিল সেরকম চিহ্ন পাওয়া যায়নি। ধস্তাধস্তি বা চেঁচামেচি শব্দও কিন্তু কান এড়াতো না কন্টারের। মাঝের বড় ঘরটায় শুয়েছিল কন্টার। ওর ঘুম কিন্তু খুব পাতলা, এবং হ্যাঁ, বয়সও এদের চেয়ে একটু বেশি। লর্ড সাল্টেয়ারের অন্তর্ধানের খবর কানে আসা মাত্রই আমি স্কুলের প্রত্যেককে ডেকে পাঠালাম ওই নাম ডেকে মিলিয়ে নেওয়ার জন্য। ছাত্র, শিক্ষক, চাকর বাকর কেউ বাদ গেল না। তখনই জানা গেল যে লর্ড সাল্টেয়ার কিন্তু একলা পালায়নি। জার্মান মাস্টার হেইডেগার, সেও নিপাত্তা। তার ঘর 3 তলায়, বাড়ির একদম শেষ প্রান্তে, লর্ড সাল্টেয়ারের ঘরের মুখোমুখি। বিছানা দেখে বুঝলাম হেইডেগারও ঘুমিয়েছিলেন, কিন্তু মেঝের ওপর পড়ে থাকা শার্ট আর মোজা দেখে মনে হলো ধরাচুরো অর্ধেক চাপিয়ে বেরিয়ে পড়তে হয়েছে তাকে। হেইডেগার কিন্তু আইভি লতা বেয়েই নেমেছেন, কেননা লনের ওপর যেখানে উনি নেমেছেন সেখানে পায়ের ছাপ আমরা পেয়েছি। লনের পাশে ছোট্ট একটা শেডে তার বাইসাইকেল থাকত। শেড খুলে দেখলাম হেইডেগারের সঙ্গে তার সাইকেলও উধাও। বছর 2 মতন আমার স্কুলে রয়েছেন হেইডেগার। খুব নির্ভরযোগ্য সুপারিশ দেখে তাকে কাজে বহাল করেছিলাম আমি, কিন্তু সবসময় বড় মুষড়ে পড়তেন ভদ্রলোক। কথাবার্তাও বড় একটা বলতেন না। ছাত্র বা শিক্ষক সবার কাছ থেকে দূরে দূরে থাকার ফলে
কেউই তাকে আপন বলে ভাবতে পারতো না। হ্যাঁ, যাই হোক, আজ পর্যন্ত ওদের কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার আমরা যে তিমিরে ছিলাম, আজ বৃহস্পতিবার সকালেও সেই তিমির থেকে আমরা এক চুলো এগোতে পারিনি। আমি কিন্তু তখনই খোঁজ নিয়েছিলাম আমাদের ওই হোল্ডারনেস হলে। প্রায়ারি স্কুল থেকে হোল্ডারনেস হলের দূরত্ব 1 মাইল। ভেবেছিলাম হঠাৎ হয়তো বাড়ির জন্য মন কেমন করায় বাবার কাছেই ফিরে গিয়েছে লর্ড সাল্টেয়ার, কিন্তু সেখানেও কোনো খবর পাওয়া গেল না তার। উদ্বেগ উত্তেজনায় ডিউকের অবস্থা কি হয়েছে তা তো নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আর আপনারা তো নিজের চোখেই দেখলেন, এই 3 দিনের মধ্যে উৎকণ্ঠা আর দায়িত্ববোধ কুড়ে কুড়ে শেষ করে এনেছে আমার নার্ভের শক্তি। নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট টুকলো হোমস। তারপর কড়া সুরে বলল, এত দেরিতে আমার কাছে এসে খুব অন্যায় করেছেন আপনি। অত্যন্ত গুরুতর অসুবিধার মধ্যে দিয়ে আমাকে এখন তদন্ত করতে হবে। যেমন ধরুন না কেন, 3 দিন পর ওই আইভি বা লন দেখে কোনো বিশেষজ্ঞর পক্ষে তো কিছু বুঝে ওঠা সম্ভব নয়। মিস্টার হোমস, আমার কোনো দোষ নেই। হিজ গ্রেস নিজেই প্রকাশ্য কেলেঙ্কারি এড়ানোর জন্য এ খবর 5 কান হতে দেননি। পারিবারিক অশান্তি দুনিয়ার লোক জানুক, তার ইচ্ছে নয়। শুধু ইচ্ছা নয় বললে অল্প বলা হবে, এ ধরনের কিছু ভাবতেও শিউরে উঠছেন তিনি। হ্যাঁ, পুরো 3 দিন বিলকুল বাজে নষ্ট হয়েছে। বাস্তবিক ডক্টর হাক্সটেবল, প্রথম থেকে এই কেস নিয়ে আপনারা যা করেছেন তা অতি যাচ্ছে তাই আর ক্ষমার অযোগ্য। হ্যাঁ, তা তো আমিও বুঝতে পারছি, কিন্তু তবু এ সমস্যার সমাধান পাওয়া যাবে বলেই তো আমার বিশ্বাস। শুনুন, কেসটা আমি নিলাম। হ্যাঁ, ভালো কথা, লর্ড সাল্টেয়ার আর জার্মান মাস্টারের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন? না, একেবারেই না। ছেলেটি কি মাস্টারের ক্লাসেই ছিল? না না মিস্টার হোমস, না। যতদূর জানি দুজনের মধ্যে কোনো রকম কথাবার্তা হয়নি। ভারী আশ্চর্য তো। আচ্ছা, ছেলেটারও বাইসাইকেল আছে নাকি? না। আর অন্য কোনো সাইকেল কি উধাও হয়েছে? না, তাও না। ঠিক তো? হ্যাঁ। ভালো কথা। আপনি কি তাহলে মনে করেন যে মাঝরাতে জার্মান মাস্টার ওই ছেলেটাকে কোলে নিয়ে গা ঢাকা দিয়েছেন? না, নিশ্চয়ই নয়। তাহলে আপনার থিওরি কি শুনি। হ্যাঁ, বাইসাইকেলটা নিছক ধোঁকা ছাড়া কিছু নয় মিস্টার হোমস। সাইকেলটা কোথাও লুকিয়ে রেখে দুজনেই হাঁটা দিয়েছে কোনো গোপন জায়গার দিকে। হ্যাঁ, ঠিক, কিন্তু ধোকাটা একটু বিদঘুটে রকমের মনে হচ্ছে, তাই না? আচ্ছা, শেডে অন্য কোনো সাইকেল ছিল? হ্যাঁ, কয়েকটা তো ছিল। আপনার থিওরি অনুসারে দুজনেই যে সাইকেল চড়ে গা ঢাকা দিয়েছে, এ ধারণা যদি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়াটাই উদ্দেশ্য থাকে হেইডেগারের, তাহলে তার পক্ষে একটা না লুকিয়ে এক জোড়া সাইকেল লুকোনো স্বাভাবিক নয় কি? হ্যাঁ, মনে তো হয় তাই। আমার মনে শুধু তাই হয় না, আমার বিশ্বাস এটাই স্বাভাবিক। আপনাকে ধোকা দেওয়ার থিওরি এখানে খাটবে না ডক্টর। তদন্ত শুরু করার পক্ষে ঘটনাটির গুরুত্ব কিন্তু অনেকখানি। আজ তো একটা সাইকেল বেমালুম লোপাট করে নিয়ে গিয়ে লুকিয়ে রাখা বা নষ্ট করে ফেলাটাও কিন্তু খুব সোজা কাজ নয়। হ্যাঁ, আর একটা প্রশ্ন। আচ্ছা, অদৃশ্য হওয়ার আগের দিন কি কেউ ছেলেটির সঙ্গে দেখা করতে এসেছিল? না। কোনো চিঠিপত্র এসেছিল তার নামে? হ্যাঁ, একটা এসেছিল বটে। ও, কার কাছ থেকে? ওর বাবার কাছ থেকে। ছেলেদের চিঠি আপনি খোলেন নাকি? আরে না না না। তাহলে কি করে জানলেন চিঠিটা তার বাবার কাছ থেকেই? হ্যাঁ, খামের ওপর তো হোল্ডারনেস বংশের প্রতীক চিহ্ন ছিল। তাছাড়া ডিউক নিজের হাতে ঠিকানা লিখেছিলেন। ওরকম অদ্ভুত আড়ষ্ট হাতের লেখা ডিউক ছাড়া আর কারো নয় তা আমি জানি। সবচেয়ে বড় কথা, এই চিঠির কথা ডিউকেরও মনে আছে। এই চিঠি পাওয়ার আগে আবার কবে সে চিঠি পেয়েছিল? বেশ কিছুদিন পর্যন্ত তো নয়। ফ্রান্স থেকে কোনো চিঠি এসেছিল তার নামে? না, কোনোদিনই নয়। এই সমস্ত প্রশ্নের পিছনে আমার উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। হয় লর্ড সাল্টিয়ারকে জবরদস্তি করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে, আর তা না হলে সে নিজেই গেছে। হ্যাঁ,
দ্বিতীয় ক্ষেত্রে তার মতন ছেলে মানুষের পক্ষে বাইরের জগৎ থেকে কোনো রকম উৎসাহ বা প্রেরণা না পেলে এ ধরনের ডানপিটের মতন কাজ করাও সম্ভব নয়। তবে কেউ যদি দেখা করতে না এসে থাকে তাহলে নিশ্চয়ই চিঠিপত্রের ভিতর দিয়ে কেউ তাকে উৎসাহ দিয়েছে। হ্যাঁ, আর সেই কারণেই আমি জানতে চাইছি কে কে তাকে চিঠি লিখেছিলেন। এ সম্পর্কে আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবো বলে তো মনে হয় না মিস্টার হোমস। যতদূর জানি বাবা ছাড়া কেউ তাকে প্রায়োরিটি চিঠি লেখেননি। এবং যেদিন ছেলে উধাও হয়ে গেল সেদিন এলো তার চিঠি। বাপ ছেলের মধ্যে সম্পর্ক কিরকম ডক্টর? বন্ধুর মতো কি? হিজ গ্রেস কারোর সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক রাখেন না। দেশের এবং দশের কাজ নিয়ে অহরহ তাকে ডুবে থাকতে হয়। কাজেই সাধারণ মানুষের মধ্যে যে সমস্ত আবেগ উচ্ছ্বাস দেখি তার নামগন্ধ পাওয়া যায় না তার মধ্যে। তবে ওরই মাঝে ছেলের প্রতি তার স্নেহ ভালোবাসার কিন্তু অন্ত ছিল না মিস্টার হোমস। তার কড়া স্বভাবের নমুনাও কোনোদিন পায়নি লর্ড সাল্টিয়ার। কিন্তু লর্ড সাল্টিয়ার বেশি ভালোবাসত তার মাকে। হ্যাঁ, তা সত্যি। কোনোদিন সে কথা তার নিজের মুখে শুনেছেন? না। ডিউকের মুখে? সর্বনাশ, না না মশাই, না। তাহলে জানলেন কি করে? হিজ গ্রেসের সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারের সঙ্গে আমার কিছু গোপন কথাবার্তা হয়েছিল। মায়ের ওপর লর্ড সাল্টিয়ারের দুর্বলতার খবর আমি তার মুখেই শুনেছি। বটে বটে। লর্ড সাল্টিয়ার নিখোঁজ হওয়ার পর তার নামে আসা ডিউকের শেষ চিঠি ওর ঘরে পেয়েছেন কি? না, যাবার সময় চিঠিটা নিয়ে গেছে সে। আচ্ছা মিস্টার হোমস, আর তো দেরি করা যায় না, এবার রওনা হওয়া যাক। হ্যাঁ, ঘোড়ার গাড়ি আনতে বলে দিচ্ছি। মিনিট 15-এর মধ্যেই তৈরি হচ্ছি আমরা। ডক্টর হাক্সটেবল, রওনা হওয়ার আগে বাড়িতে টেলিগ্রাম পাঠানোর ইচ্ছে থাকলে আপনার প্রতিবেশী মহলে বেশ করে এই কথাটা ছড়িয়ে দিন যে পুলিশ এখনো লিভারপুল বা অন্য কোথাও তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে ধীরে সুস্থে আমরা কিছু কাজ সেরে নেব অকুস্থলে পৌঁছে। আমার তো মনে হয় গন্ধ এখনো এমন কিছু ফিকে হয়ে যায়নি যে আমার আর ওয়াটসনের মতন দুটো বাঘা হাউন্ডের নাকে তা ধরা পড়বে না ডক্টর হাক্সটেবল। সেদিন সন্ধ্যায় পিক কাউন্ট্রির শীত শীত স্বাস্থ্যকর আবহাওয়ায় এসে পৌঁছালাম আমরা। ডক্টর হাক্সটেবলের বিখ্যাত স্কুল এই অঞ্চলে। স্কুলে পৌঁছতেই আধার ঘন হয়ে এলো চারদিক। টেবিলের উপর একটা কার্ড পড়েছিল। ডক্টর হাক্সটেবল ঘরে ঢুকতেই বাটলার এগিয়ে গিয়ে ফিসফিস করে তার কানে কি বলল শুনেই রীতিমতন উত্তেজিত হয়ে আমাদের দিকে তাকালেন ডক্টর হাক্সটেবল। বললেন, হ্যাঁ মিস্টার হোমস, ডিউক এসেছেন সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডারকে নিয়ে। উনি স্টাডিতে অপেক্ষা করছেন আমার জন্য। তো আপনারাও আসুন, আলাপ করিয়ে দিই ওর সাথে। অতি বিখ্যাত এই রাজনীতিবিদের ছবির সঙ্গে আমি অবশ্য আগে থেকেই পরিচিত ছিলাম, কিন্তু ছবিতে ওর মুখের আদল দেখেছি শুধু। আসল মানুষটার সঙ্গে ছবির মানুষের আকাশ পাতাল তফাত। দীর্ঘ সম্ভ্রান্ত চেহারায় উগ্র আভিজাত্যের ছাপ, পোশাক পরিচ্ছদ নিখুঁত এবং সুরুচির পরিচয় বহন করে। পাতলা মুখ কিন্তু বেশ গম্ভীর। দীর্ঘ নাক, সেটা সামনের দিকে অদ্ভুতভাবে বাঁকা। মরা মানুষের মতন ফ্যাকাশে মুখের ওপর লাল টকটকে দাড়ি কিরকম জানি বেমানান লাগে। সুদীর্ঘ দাড়ি সাদা ওয়েস্ট কোটের ওপর ঝুলে পড়েছিল ঝালরের মতন। ফাঁক দিয়ে ঝিকমিক করছিল ঘড়ির চকচকে চেনটা। রাজপুরুষের মতোই জমকালো চেহারা ভদ্রলোকের। আগুনের চুল্লির সামনে বিছানো পশুর চামড়ার ওপর দাঁড়িয়ে তিনি। ঘরে ঢুকতেই পাথরের মতন কঠিন চোখে আমাদের দিকে তাকালেন। পাশেই দাঁড়িয়েছিলেন খুব অল্প বয়সের একজন তরুণ। তিনি যে তার প্রাইভেট সেক্রেটারি ওয়াইল্ডার সেটা কেউ না বললেও বুঝলাম। ছোটখাটো চেহারা ভদ্রলোকের, নার্ভাস কিন্তু আকাশের মতন হালকা নীল নীল চোখ আর চটপটে হাবভাব দেখলেই বোঝা যায় আকারে খাটো হলেও সতর্কতায় আর বুদ্ধির তীক্ষ্ণতায় অনেককেই হার মানিয়ে দিতে পারেন তিনি। আমরা ঘরে ঢুকতে না ঢুকতেই ইনি অনারাষ্ট্র তীক্ষ্ণ স্বরে কথাবার্তা শুরু করলেন। ডক্টর হাক্সটেবল, আজ সকালেই আমি এসেছিলাম আপনার লন্ডন যাওয়াটা বন্ধ করতে, কিন্তু
আমি একটু দেরি করে ফেলেছিলাম। শুনলাম আপনার লন্ডন যাওয়ার উদ্দেশ্য মিস্টার শার্লক হোমসকে আমন্ত্রণ জানানো আর তাকে এ কেসের তদন্তভার দেওয়া। হিজ গ্রেস অত্যন্ত আশ্চর্য হয়ে গেছেন ডক্টর হাক্সটেবল। এ ধরনের কিছু করার আগে তার সঙ্গে আপনার পরামর্শ করা উচিত ছিল। না, মানে যখনই শুনলাম যে পুলিশ ব্যর্থ হয়েছে। আরে পুলিশ যে ব্যর্থ হয়েছে এ কথা হিজ গ্রেস মোটেই বিশ্বাস করেন না ডক্টর হাক্সটেবল। কিন্তু মিস্টার ওয়াইল্ডার, আপনি ভালো করেই তো জানেন ডক্টর হাক্সটেবল প্রকাশ্য কেলেঙ্কারি এড়ানোর জন্য কতখানি উদ্বিগ্ন হিজ গ্রেস। এই কারণে তিনি মনে করেন এ ব্যাপারে যত অল্প লোক জানে ততই কিন্তু সবার মঙ্গল। ভ্রুকুটি করে ডক্টর বললেন, হ্যাঁ, যাক, যা হওয়ার তা হয়েছে। এবার প্রতিকারের কথা ভাবা যাক। ঠিক আছে, কাল ভোরে ট্রেনে মিস্টার শার্লক হোমস লন্ডনে ফিরে গেলে তো সব সমস্যা মিটে যায় নাকি? নির্বিকার নিরুত্তাপ সুরে হোমস বলল, না ডক্টর, না, এত তাড়াতাড়ি লন্ডনে যাওয়ার কোনো ইচ্ছে কিন্তু আমার নেই। উত্তর দেশের এই তাজা ফুরফুরে হাওয়ায় মনটা আমার খুব হালকা লাগছে। এতটা ভালো লেগেছে যে আরো কয়েকটা দিন আপনার এই জলাভূমিতে কাটিয়ে যাওয়ার অনেক ইচ্ছে আমার। তা আপনার এই ছাদের তলায় মাথা গুঁজতে না পারি তো গায়ের সরাইখানা তো আছেই। অবশ্য সেই ব্যাপারে আপনি যা বলবেন তাই হবে। ডক্টর হাক্সটেবল মহা ফা পড়ে পড়লেন। বেচারির দোনামোনা ভাব দেখে বড় মায়া হলো আমার। কিন্তু এই শাকের করাতের মতন অবস্থা থেকে উদ্ধার করলেন ডিউক নিজেই। ঘণ্টার মতন গুরুগম্ভীর গমগমে গলায় তিনি বলে উঠলেন, ডক্টর হাক্সটেবল, মিস্টার ওয়াইল্ডারের বক্তব্যের সঙ্গে আমি একমত। যাওয়ার আগে আমার সঙ্গে আপনার পরামর্শ করাটা উচিত ছিল, কিন্তু মিস্টার শার্লক হোমসকে যখন সব জানিয়েই ফেলেছেন তখন তার সাহায্য না নেওয়ার কিন্তু কোনো মানে হয় না। মিস্টার হোমস, সরাইখানায় না গিয়ে আমার হোল্ডারনেস হলে কদিন থেকে গেলে আমি খুশি হব। ধন্যবাদ ইয়োর গ্রেস। তদন্তের সুবিধার জন্য লর্ড সাল্টিয়ার যে জায়গা থেকে অদৃশ্য হয়েছেন সেই জায়গাতে থাকা তো আমাদের পক্ষে সমীচীন হবে। যা ভালো বোঝেন। আমার বা মিস্টার ওয়াইল্ডারের কাছে যদি কোনো রকম খবর আশা করেন তাহলে জিজ্ঞেস করতে পারেন। আপনার সঙ্গে হয়তো হলে দেখা করবার দরকার হবে আমার। এখন স্যার শুধু একটা প্রশ্নই আপনাকে করব। আপনার ছেলের এই রহস্যজনক অন্তর্ধানের কোনো কারণ কি আপনি ভেবেছেন? না মশাই, কোনো কারণ পাইনি। মাফ করবেন, আপনার পক্ষে বেদনাদায়ক দু একটা প্রসঙ্গ উল্লেখ করা ছাড়া তো উপায়ন্তর দেখছি না। আপনার কি ধারণা এ ব্যাপারে ডাচেসের কোনো হাত আছে? রীতিমতন দ্বিধায় পড়লেন মন্ত্রী মশাই। অবশেষে বললেন, আমার তা মনে হয় না। তাহলে বাকি থাকে আরেকটি সম্ভাবনা। মোটা টাকা দাও মারার জন্য কেউ হয়তো আপনার ছেলেকে গুম করেছে। এ ধরনের দাবি দাওয়া নিয়ে কি কোনো চিঠি আপনি পেয়েছেন? না। আরেকটি প্রশ্ন ইয়োর গ্রেস। শুনলাম যেদিন লর্ড সাল্টিয়ার উধাও হয় সেই দিন আপনি তাকে একটি চিঠি লিখেছিলেন। না, তার আগের দিন লিখেছিলাম। এক্স্যাক্টলি, কিন্তু চিঠিটা তার হাতে কি সেদিনই পড়ে? হ্যাঁ। আপনার চিঠিতে এমন কি কিছু কথা ছিল যা পড়ার পর বেসামাল হয়ে পড়তে পারে অথবা এই ধরনের কাজ করার মতন পবিত্রী মনে জাগতে পারে? না না, সেরকম কিছুই ছিল না। ও, তো চিঠিটা কি আপনি নিজেই ডাকে দিয়েছিলেন? ডিউক উত্তর দেওয়ার আগে বেশ একটু গরম হয়ে কথা বলে উঠলেন তাঁর সেক্রেটারি। নিজের হাতে চিঠি ডাকে দেওয়ার মতন অভ্যাস কিন্তু হিজ গ্রেসের এখনো হয়নি। অন্যান্য চিঠির সঙ্গে এই চিঠিও স্টাডি টেবিলে ছিল। আমি নিচে পোস্ট ব্যাগে ফেলে দিয়ে এসেছিলাম সেই চিঠিগুলো। এই চিঠিটাও সেসবের মধ্যে যে ছিল সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই তো? নিশ্চয়ই না, চিঠিটা আমি লক্ষ্য করেছিলাম। সেদিন হিজ গ্রেস কটি চিঠি লিখেছিলেন? 20 থেকে 30টা চিঠি। হ্যাঁ, চিঠিপত্র আমাকে একটু বেশি লিখতে হয়, কিন্তু এই সমস্ত প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না মিস্টার হোমস? না, পুরোপুরি নয়। এবার ডিউক বললেন, আচ্ছা, আমি পুলিশকে বলে দিয়েছি দক্ষিণ ফ্রান্সে তদন্ত চালানোর জন্য। আগেই বলেছি আপনাকে এরকম নোংরা কাজ ডাচেস কোনোদিনই প্রশ্রয় দেবেন না। কিন্তু ছেলেটার মাথাটাকে উদ্ভট খেয়ালের একটা কারখানা বললেই তো চলে। হয়তো জার্মান মাস্টারের সাহায্য নিয়ে সে মায়ের কাছে পালিয়েছে। হ্যাঁ, ডক্টর হাক্সটেবল,
আমরা এবার হলে ফিরবো। হোমসের মুখ দেখে বুঝলাম আরও কয়েকটা প্রশ্ন করার তার খুব ইচ্ছে, কিন্তু মন্ত্রীমশাই এমন আচমকা কথাবার্তার ওপর জবনিকা টানলেন যে তারপর প্রশ্ন করা তো দূরের কথা, সাধারণ আলাপ আলোচনাও আর সম্ভব নয়। তার মতন উগ্র অভিজাত পুরুষের পক্ষে একান্ত ঘরোয়া ব্যাপার নিয়ে একজন আগন্তুকের সাথে আলোচনা করা যে একেবারেই অসহ্য, তা বুঝতে আর কারোর বাকিই রইল না। আরও একটা ভয় তিনি করেছিলেন, হোমসের নতুন নতুন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো তার ডিউক জীবনের ইতিহাস প্রসঙ্গ আসবে, আর অতি সঙ্গোপনে যে সমস্ত অন্ধকারময় কোণগুলো এতদিন ধরে ঢেকে রেখেছেন ফ্যামিলির চৌহদ্দির মধ্যে, তা আর গুহ্য থাকবে না, সাধারণ লোকের মুখরোচক আলোচনার বস্তু হয়ে দাঁড়াবে। সেক্রেটারিকে নিয়ে ডিউক চোখের আড়ালে যেতেই হোমস আর একটুও দেরি করল না, স্বভাব মতো সঙ্গে সঙ্গে পরম আগ্রহে শুরু করে দিল। লর্ড সাল্টিয়ারের ঘর তন্ন তন্ন করে পরীক্ষা করেও কোনো সুরাহা হল না। জানলা ছাড়া যাওয়ার যে রাস্তা নেই, এ বিশ্বাস আরও দৃঢ় হল সবকিছু দেখার পর। জার্মান মাস্টারের ঘর থেকেও নতুন কোনো সূত্র পাওয়া গেল না। ভদ্রলোকের দেহের ভারে আইভি লতাগুচ্ছের গোড়ায় মাটির ওপর তার গোড়ালির ছাপ পেলাম। ছোট ছোট সবুজ ঘাসের ওপর শুধু ওই একটি খাঁজ। গভীর রাতে রহস্যজনকভাবে অন্তর্ধানের পার্থিব সাক্ষী শুধু ওইটুকুই, আর কোনো ছিদ্র লনের ওপর পাওয়া গেল না। শার্লক হোমস একলাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল কোথায়। ফিরল রাত 11টার পর। দেখলাম কার কাছ থেকে যেন এই অঞ্চলের মস্ত বড় একটা সামরিক মানচিত্র জোগাড় করে এনেছে সে। আবার ঘরে এসে বিছানার ওপর ম্যাপটা বিছিয়ে ঠিক মাঝখানে ল্যাম্পটা রাখল। তারপর শুরু করল ধূমপান। মাঝে মাঝে পাইপের ধুমায়িত অঙ্গারের দিকটা দিয়ে আগ্রহের সঞ্চার করে এমনি জায়গাগুলো দেখিয়ে বক্তৃতা দেওয়ার কায়দায় সে বলে চলল, কেসটা আমায় পেয়ে বসেছে ওয়াটসন, কেসটা পেয়ে বসেছে। সত্যি কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এই ব্যাপারে। আচ্ছা, প্রথমেই কিছু ভূগোল তত্ত্ব বুঝে রাখো, তদন্তের সময় কিন্তু খুব কাজে আসবে এই সমস্ত খুঁটিনাটি। ম্যাপটা দেখছো তো? এই এই কালো রঙের চৌকোনো জায়গাটা হচ্ছে প্রায়োরি স্কুল। আমি এখানে আলপিন গেঁথে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে প্রধান সড়ক। দেখতেই পাচ্ছ সড়কটা স্কুলের পাশ দিয়ে পূব আর পশ্চিমে গেছে। দুদিকেই মাইল খানেকের মধ্যে রাস্তাটা থেকে কিন্তু কোনো শাখা প্রশাখা বেরোয়নি ওয়াটসন। জার্মান মাস্টার ছেলেটিকে নিয়ে যদি রাস্তা দিয়ে গিয়ে থাকে তাহলে এইটা হচ্ছে সেই রাস্তা, বুঝলে? এই যে দেখো। হ্যাঁ, ঠিক বলেছ। সৌভাগ্যক্রমে সেদিন এই রাস্তা দিয়ে যা কিছু গেছে তার একটা মোটামুটি হিসেব আমি পেয়ে গেছি। আমার পাইপটা যেখানে রয়েছে, এই যে এইখানটা, হ্যাঁ, এইখানে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত একজন চৌকিদার পাহারায় ছিল। দেখতেই পাচ্ছ পূব দিকের রাস্তার প্রথম শাখা কিন্তু এইটাই। চৌকিদারটা কিন্তু দিব্যি করে বলেছে এক মুহূর্তের জন্য সে চৌকি ছেড়ে এদিক বা ওদিক যায়নি, এবং তার চোখে ধুলো দিয়ে কোনো ছেলে বা কোনো লোক কিন্তু এই রাস্তা দিয়ে সেই রাত্রে যায়নি। কনস্টেবলটার সঙ্গে কথা বলে বুঝলাম তাকে তো অনায়াসেই বিশ্বাস করা চলে। কাজেই পূর্ব দিকের তদন্তে ওয়াটসন এখানে ইতি করলাম। আচ্ছা, এবার আসা যাক অন্যদিকে। দেখেছ এদিকে রেড বুল নামে একটা সরাইখানা। এই রেড বুলের ল্যান্ডলেডির শরীর ছিল অসুস্থ সেই রাতে। ম্যাকলটন থেকে ডাক্তার ডেকে আনার জন্য লোক পাঠিয়েছিলেন ভদ্রমহিলা, কিন্তু অন্য কেস নিয়ে ব্যস্ত থাকায় ডাক্তার এলেন পরদিন সকালে। কাজেই সারা রাত সজাগ থাকতে হয়েছে সরাইখানার সমস্ত লোকদের। শুধু কিন্তু সজাগ নয়, ডাক্তারের প্রতীক্ষায় রাস্তার উপর নজর রাখতে হয়েছে প্রায় প্রত্যেকটা মুহূর্ত। আর সে রাতে রাস্তা দিয়ে কিন্তু কোনো প্রাণী সেদিন যায়নি, এই খবরটা কিন্তু বেশ জোর দিয়েই বলল ওরা। সুতরাং ওদের সাক্ষ্য সত্য বলে মেনে নিয়ে আমরা বিনা বাক্য ব্যয়ে পশ্চিম দিকের তদন্তে এই দাড়ি টানলাম। তাহলে সংক্ষেপে আমরা কি পাচ্ছি? না, চম্পট দেওয়ার সময় পলাতকেরা কিন্তু প্রধান সড়ক একেবারেই ব্যবহার করেনি। হোমস, কিন্তু সাইকেলটা? আমি প্রতিবাদ জানালাম। ঠিক ঠিক, সাইকেলটার প্রসঙ্গেও আসছি। আপাতত শুধু যুক্তি দিয়ে আলোচনা করা যাক ওয়াটসন।
এরা যদি রাস্তা দিয়ে না গিয়ে থাকে তাহলে বাড়ির উত্তর বা দক্ষিণ দিক বরাবর এদের রওনা হতে হয়েছে রাতারাতি এই অঞ্চলটা পেরিয়ে যাওয়ার জন্য, বুঝলে? আচ্ছা, এবার এই দুটো সম্ভাবনা নিয়ে তুলনামূলক একটা আলোচনা করা যাক। বুঝতেই পারছো বাড়ির দক্ষিণ দিকে এই এই বিরাট অঞ্চলটা আসলে একটা মস্ত বড় আবাদি জমি ছাড়া আর কিছুই নয়। চাষের সুবিধার জন্য চাষিরা পাথরের দেওয়াল দিয়ে নিজেদের মধ্যে টুকরো টুকরো জমিতে ভাগ করেছে এই এত বড় জমিটাকে। ওয়াটসন, এই পথ দিয়ে সাইকেল যাওয়া অসম্ভব, কাজেই নাকচ হলো এদিকে সম্ভাবনা। হ্যাঁ, এবার এসো উত্তর দিকে। এদিকে দেখছি লম্বা লম্বা গাছের ছোটখাটো একটা কুঞ্জবন, নাম লেখা এবড়ো খেবড়ো উপবন। আরও উপরে দেখছি ধুধু জলাভূমি, লোয়ার গিল মোড়, মস্ত বড় জলাভূমি। হ্যাঁ, এইটে বিস্তারে তো কম করে মাইল 10 হবে। আস্তে আস্তে ঢাল পথে উঠে গেছে ওপর দিকে। এই যে এইখানে দেখো, এই ধুধু তেপান্তরের এধারে হচ্ছে হোল্ডারনেস হল। রাস্তা বরাবর গেলে পুরো 10 মাইল, আর জলাভূমির মধ্যে দিয়ে গেলে মাত্র 6 মাইল। বড় অদ্ভুত জায়গা ওয়াটসন, বড় অদ্ভুত। এরকম জনবসতি বিরল জায়গা কিন্তু সাধারণত দেখা যায় না। মাঝে মাঝে কচিত কয়েকটা মাথা গোছবার ঠাই। জলাভূমির চাষিরা গরু ছাগল চড়াবার জন্য এরকম চালা বানিয়ে রেখেছে এদিক ওদিক। এছাড়া সমস্ত অঞ্চলটা ঘুরলে শুধু প্লোভার আর কার্লু পাখির দঙ্গল ছাড়া তুমি কিচ্ছুটি দেখতে পাবে না। চেস্টারফিল্ড হাই রোড আসার পর আবার শুরু হলো জনবসতি। আচ্ছা, একটা গির্জা, এ দেখো, কয়েকটা কুড়ে ঘর আর একটা এই এই হ্যাঁ, এইটা হচ্ছে সরাইখানা। এরপরেই আচমকা খাড়াই হয়ে উঠেছে পাহাড়ের শ্রেণী। কাজেই বুঝতে পারছো ওয়াটসন, আমাদের তদন্ত শুরু করতে হবে এই উত্তর দিক থেকে। হ্যাঁ, এইখান থেকে। আরে কিন্তু সাইকেলটা? আমি লেগে রইলাম নাছোড় বান্দার মতন। অসহিষ্ণু স্বরে হোমস বলল, আরে গেল যা, ওস্তাদ সাইক্লিস্ট কখনো রাস্তার বাজবিচার করে না ওয়াটসন, এবং বড় রাস্তাকে বাদ দিলেও কলিঘুজির ভেতর দিয়ে সে অনায়াসেই চালাতে পারে তার দ্বিচক্র যান। জলাভূমিতেও অজস্র সরু সরু রাস্তার কিন্তু অভাব নেই। তাছাড়া সে রাত্রে আবার জ্যোৎস্নার ফুটফুটে আলোয় অস্পষ্ট ছিল না কিছু। হ্যাঁ, আরে আরে এ কি? কে যেন দারুণ উত্তেজিত হয়ে খটখট শব্দে দরজায় টোকা দিল। পর মুহূর্তেই ঘরে ঢুকলেন ডক্টর হাক্সটেবল স্বয়ং। হাতে একটা নীল রঙের ক্রিকেট খেলোয়াড়ের টুপি। টুপির ওপরের অংশে সাদা জমির ওপর সোনালি জড়ি দিয়ে আঁকা উল্টানো ভি মার্কা মর্যাদা সূচক অলঙ্করণ। মিস্টার হোমস, পেয়েছি, শেষ পর্যন্ত একটা সূত্র আমরা পেয়েছি। হ্যাঁ, জয় ভগবান, এবার পাওয়া গেছে ছেলেটার হদিশ। এ টুপি লর্ড সাল্টিয়ারের। ও, কোথায় পেলেন? আরে জলায় একদল জিপসি আস্তানা গেড়েছিল, এ পাওয়া গেছে তাদের ভ্যানে। মঙ্গলবার 5 তারিখ গুটোয় ওরা। আজকে পুলিশ ওদের পিছু নিয়ে ক্যারাভ্যান তল্লাশি করতেই এই টুপিটা পায়। তা ওরা কি বলছে? আরে ঝুড়ি ঝুড়ি মিথ্যে ছাড়া ওরা আর কি বলবে। মঙ্গলবার সকালে ওরা নাকি টুপিটাকে জলাভূমিতে পড়ে থাকতে দেখেছিল। রাস্কেল কোথাকার, সব জানে ওরা। ছেলেটাকে কোথায় গুম করে রাখা হয়েছে সে খবর ওরা ছাড়া আর কেউ দিতে পারবে না। আপাতত তো হাজতে প্রচুর হতভাগাড়া, তারপর আইনের চোখ রাঙানি তো আছেই। আর তাতেও যদি না হয় তাহলে ডিউকের টাকার জোরে মুখ খুলবে ওদের। আনন্দে আটখানা হয়ে ডক্টর বেরিয়ে যাওয়ার পরই হোমস বলল, খবরটা মোটামুটি খুব খারাপ নয় ওয়াটসন। সূত্র হিসেবে এর মূল্য কতখানি জানি না, কিন্তু এ থেকে যে থিওরি পাওয়া যাচ্ছে তার কিন্তু মূল্য অনেক। হ্যাঁ, জিপসিদের গ্রেপ্তার ছাড়া পুলিশ এই অঞ্চলে সত্যিকারের কোনো কাজই করতে পারেনি। ওয়াটসন, দেখেছো জলার উপর দিয়ে যে একটা জলের ধারা বয়ে গেছে, ম্যাপেতেই তো দাগ দিয়ে রাখা হয়েছে দেখছি। মাঝে মাঝে ধারাটা চওড়া হয়ে গিয়ে মিশেছে নিচু জলা জায়গায়। আচ্ছা, ধারাটা বিশেষ করে দাগানো হয়েছে স্কুল আর হোল্ডারনেস হলের মাঝামাঝি জায়গায়। এখন আবহাওয়া যা শুকনো, তাতে তো জলাভূমির অন্যদিকে মাথা খুললেও পায়ের দাগ টাগ পাওয়া যাবে বলে তো মনে হয় না আমার। চিহ্ন টিহ্ন পাওয়া যেতে পারে শুধু এই এই যে জলে স্যাঁতসেঁতে এই জায়গাটাতে, বুঝলে ওয়াটসন? আচ্ছা ওয়াটসন, কাল ভোরেই কিন্তু তোমায় ডাক দেব। চলো দুজনে মিলে দেখা যাক এ রহস্যের কোনো কিনারা করতে পারি কিনা। সবে পাখির ডাক শুরু হয়েছে। রক্তরাগের আভা পূবে দেখা দিয়েছে। হোমস এসে টেনে তুলল আমাকে।
চোখ মেলেই দেখলাম শয্যার পাশে ওর দীর্ঘ মূর্তি দাঁড়িয়ে। কটা বাজে? অত ভোরেও সেজে গুজে তৈরিও। মনে হলো ইতিমধ্যে এক চক্কর ঘোরাও হয়েছে। আমি চোখ খুলতেই বলল, বুঝলে ওয়াটসন, লন আর সাইকেল রাখা শেডটা দেখে এলাম। এবড়ো খেবড়ো উপবনের মধ্যে দিয়েও এক পাক ঘুরলাম। শোনো, পাশের ঘরে তোমার কোকো তৈরি হয়ে পড়ে আছে, চটপট তৈরি হয়ে নাও, বিস্তর কাজ সারতে হবে আজকে। দুটুকরো হীরের মতোই ঝকঝক করছিল হোমসের চোখ দুটো। কাজে হাত দেওয়ার আগে ওস্তাদ কারিগরের চোখ যেমন নিবিড় উৎসাহের রোশনাইতে জ্বলে ওঠে, এ যেন ঠিক তেমন। এ যেন আরো এক অন্য হোমস, বেকার স্ট্রিটের আত্মসমাহিত হোমস, দু চোখে যার স্বপ্নালু তন্ময়তা। আর আজকের চটপটে তৎপর হোমস, চোখে মুখে দেহে মনে যার শুধু কাজের দীপ্তি। চেনা যায় না, যেন দুরকমের ধাতুতে তৈরি দুইজন। মানসিক শক্তিতে ভরপুর সেই দীর্ঘ নমনীয় মূর্তির দিকে তাকিয়ে মনে হল, বাস্তবিকই আজ বড় কঠোর পরিশ্রমের দিন। কিন্তু তবু চরম নিরাশার মধ্যে দিয়ে শুরু হলো আমাদের অভিযানের প্রথম পর্ব। বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম জলাভূমিতে। গাছপালার পচা শিকড়ে বোঝাই রাঙামাটির ওপর দিয়ে ব্লাড হাউন্ডের মতোই এগিয়ে গেলাম। ভেড়া যাতায়াতের অজস্র পথে শতদা বিভক্ত জলাভূমির গোলকধাঁধার মতো গলিঘুজিতে বৃথায় ঘুরে বেড়ালাম। তারপর এসে পড়লাম জলাভূমির আর হোল্ডারনেসের মধ্যেকার চওড়া হালকা সবুজ রঙের বৃত্তাকার নিচু জলা জায়গায়। ছেলেটা যদি বাড়ির দিকে গিয়েই থাকে তাহলে তাকে এ পথ মারিয়েই যেতে হয়েছে, এবং সেক্ষেত্রে কোনো রকম চিহ্ন না রেখে তার পক্ষে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু সে তো নয়ই, এমনকি জার্মান মাস্টারও যে কোশমিনকালে এ পথ দিয়ে গিয়েছিল তারও কোনো নিশানা দেখলাম না। মুখ কালো করে হোমস সবুজ জলাভূমির কিনারা বরাবর হাঁটতে লাগল। প্যাচপেচে জমির ওপর কোনো রকম কাদা চটচটে চিহ্ন দেখার প্রবল আশা তার আকুল চোখে। ভেড়া যাতায়াতের চিহ্ন দেখতে পেলাম বিস্তর কয়েক মাইল ধরে একটা জায়গার ওপর। গরুর পায়ের ছাপও দেখলাম, কিন্তু ওই পর্যন্তই। নতুন কিছুই ধরা পড়ল না আমাদের ব্যগ্র সন্ধানী চোখে। খুবই মুষড়ে পড়ল হোমস। শূন্য চোখে জলাভূমির ধুধু বিস্তারের দিকে তাকিয়ে এসে বলল, ওয়াটসন, এই দিকটা তো কোনো রকমে হলো। এখন ওদিকে রয়েছে আর একটা নিচু জলা জায়গা। মাঝামাঝি এক পালি জমিও দেখতে পাচ্ছি। ওই দেখো, ওই দেখো। আরে, এ কি দেখছি, কি দেখছি এখানে ওয়াটসন? কালো তিতের মতন সরু একটা রাস্তার উপর ছিলাম আমরা। ঠিক মাঝখানে ভিজের মাটির উপর দেখলাম সুস্পষ্ট সাইকেলের চাকার দাগ। হুররে হুররে, পেয়েছি পেয়েছি! এবার উল্লাসিত হওয়ার পালা আমার। কিন্তু হোমস যেন হতভম্ব হয়ে গিয়ে মাথা নাড়তে লাগলো আপন মনে। চোখে মুখে আনন্দের উচ্ছ্বাসের বদলে দেখলাম নতুন কিছু পাওয়ার আশা। বলল, সাইকেল তো বটেই, কিন্তু এটা সেই সাইকেল নয় ওয়াটসন। টায়ারের 42 রকমের বিভিন্ন ছাপের সঙ্গে আমার পরিচয় হয়েছে। দেখতে পাচ্ছ, এই ছাপটা কিন্তু ডানলপ টায়ারের। বাইরের কভারের ওপর আর একটা দাগ, কিন্তু হেইডগারের সাইকেলে ছিল পামার টায়ার লাগানো। ভিজে মাটির ওপর লম্বালম্বি স্ট্রাইপের ছাপ পড়ে সেই সাইকেলের টায়ারে। এই বিষয়ে গণিতের পণ্ডিত র্যাভেলিংয়ের অগাধ বিশ্বাস। কাজে কাজে এই সাইকেল কিন্তু জার্মান মাস্টার হেইডগারের সাইকেল নয় ওয়াটসন। তাহলে তো নিশ্চয়ই ছেলেটার হোমস। তা হতো যদি প্রমাণ করতে পারতাম যে তার দখলেও আর একটা সাইকেল ছিল, কিন্তু ওয়াটসন দুর্ভাগ্যক্রমে আমরা তা পারিনি। দেখো, এই দাগটা সৃষ্টি যার সাইকেলে, সে কিন্তু স্কুলের দিক থেকে এসেছে, বুঝতে পারলে? আরে, স্কুলের দিকেও তো যেতে পারে। আরে না না মাই ডিয়ার ওয়াটসন, না। যে ছাপটা গভীর হয়ে ফুটে উঠেছে মাটির ওপর, সেইটা ছিল পিছনকার চাকার। কেননা ভারটা তো বেশিরভাগ পিছনের চাকার উপরই পড়ে। কয়েক জায়গায় লক্ষ্য করলে দেখবে পেছনের চাকাটা অনেকবার সামনের চাকার হালকা অগভীর ছাপের ওপর ছাপ দিয়ে গেছে। সুতরাং স্কুলের দিক থেকেই আসছিল সাইকেলটা। আমাদের বর্তমান তদন্তের সঙ্গে এ ব্যাপারে সম্পর্ক থাকুক আর না থাকুক ওয়াটসন, আমরা কিন্তু দাগ বরাবর গিয়ে দেখব কোথা থেকে এসেছে সাইকেলটা। ঠিক আছে, চলো। করলামও তাই।
কয়েকশো গজ যাবার পরেই জলাভূমির ভিজে মাটি ছেড়ে বেরিয়ে আসতেই টায়ারের দাগও মিলিয়ে গেল। আবার পিছিয়ে এলাম খানিকটা। এক জায়গার দাগের উপর দিয়ে ঝিরঝির করে ঝর্ণা বয়ে চলেছে। এখানে পেলাম আবার সাইকেলের দাগ, কিন্তু গরুর খুরের অজস্র ছাপে দাগ প্রায় নষ্ট হয়ে গেছে বললেই চলে। এরপর আর কোনো ছাপ নেই। রাস্তাটা কিন্তু সিধে চলে গেছে স্কুলের পেছন দিককার এবড়ো খেবড়ো উপবনের ভেতরে। বুঝলাম সাইকেলের আবির্ভাব ঘটেছে এই উপবনের ভেতর থেকেই। হাতের ওপর চিবুক রেখে একটা পাথরের চাইয়ের ওপর বসে পড়ল হোমস। পরপর দুটো সিগারেট শেষ করে ফেললাম, কিন্তু পাথরের খোদাই করা মূর্তির মতন ওর মধ্যে এতটুকু স্পন্দন দেখলাম না। দুটো সিগারেট ছাই হয়ে যাওয়ার পরে হোমস বলল, এমনও তো হতে পারে যে অচেনা ছাপ ফেলার উদ্দেশ্যে কোনো চতুর্চূড়ামণি সাইক্লিস্ট রওনা হওয়ার আগে টায়ার দুটো পাল্টে ফেলেছিল। এ ধরনের বুদ্ধি যে ক্রিমিনালের মাথায় আসে, তার সঙ্গে বুদ্ধির পাঞ্জা কষেও আনন্দ আছে ওয়াটসন। হ্যাঁ, আপাতত এ প্রশ্নের সমাধান না করে চলো জলাভূমির দিকে ফিরে যাই। এখনো কিন্তু আমাদের অনেক কাজ বাকি। ভিজে ভিজে জমির ওপর আবার শুরু হলো আমাদের অভিযান। চোখে অনুবীক্ষণ লাগিয়ে ধুলো থেকে সোনা খোঁজার মতোই তন্ন তন্ন করে অতি নগণ্য জিনিসও খুঁটিয়ে দেখতে কসুর করলাম না আমরা। অচিরেই আমাদের এত পরিশ্রম সার্থক হলো। ফলাফল পেলাম হাতে হাতে। জলাভূমির নিচের অংশে আড়াআড়ি একটা পাকাল রাস্তা চোখে পড়ায় সেদিকে এগোচ্ছি। এমন সময় খানিকটা তফাৎ থেকে সোল্লাসে চিৎকার করল হোমস, ওয়াটসন, ওয়াটসন, এদিকে এসো ওয়াটসন। পথের ঠিক মাঝখানেই একগোছা টেলিগ্রাফের সূক্ষ্ম তারের মতন একটা লম্বা ছাপ, পামার টায়ার। ওয়াটসন, 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 এই হলো হেডগার সাইকেল। জানো, আমার অনুমান মোটামুটি ঠিকই হয়েছিল ওয়াটসন। এবার কিন্তু আর ভুল হওয়ার জো নেই। কে হে ওয়াটসন, আমার যুক্তিটুক্তিগুলো খাঁটি মনে হচ্ছে তো? হোমস, আমার অভিনন্দন রইল, বললাম আমি। কিন্তু বন্ধু, এখনো আমাদের অনেক পথ যেতে হবে। শোনো, দয়া করে রাস্তা ছেড়ে হাঁটো। এবার চলো, চাকার দাগ ধরেই আমরা এগিয়ে যাই। তবে ভয় হচ্ছে বেশি দূর বোধ হয় আমরা এগোতে পারবো না, বুঝলে? কিছু দূর এগিয়ে গেলাম। জলাভূমির এদিককার অংশে নরম মাটির টুকরো টুকরো জমির সংখ্যা কিন্তু নেহাত কম নয়। কাজেই মাঝে মাঝে পামার টায়ার অদৃশ্য হয়ে যাচ্ছিল আমাদের চোখের সামনে থেকে, কিন্তু একেবারে নয়। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে খুঁজে পাচ্ছিলাম সামনের দিকে একটু এগিয়ে গেলেই। হোমস বলল, ওয়াটসন, তুমি কি লক্ষ্য করেছো যে চালক এবার গতি এখানে বাড়িয়ে দিয়েছে? না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দেখো, এই দাগটাকে দেখো। দুটো চাকাই স্পষ্ট বোঝা যাচ্ছে, আর দুটো চাকার দাগই কিন্তু সমান গভীর। আর তার একমাত্র অর্থ হলো চালক তার শরীরের সমস্তটা ভার হাতলের ওপরই রেখেছিল। দেখো, দ্রুত অল্প কিছুটা সময় সাইকেল চালাতে হলে লোকে তো এরকমটাই করে থাকে, তাই না? হে ঈশ্বর, সে তো একবার পড়েও গিয়েছিল। বেশ কয়েক গজ পর্যন্ত টায়ারের সুস্পষ্ট ছাপ নষ্ট হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে, আর সেই জায়গায় পড়েছে একটা ধ্যাবড়া দাগ। এরপর কতকগুলো পায়ের ছাপ, আর ঠিক তার পরেই আবার দেখা দিয়েছে পামার টায়ার। পাকের ওপর চাকা পিছলে গেছে বলে তো মনে হচ্ছে হোমস, বললাম আমি। ডোমরানো মোচড়ানো কাটা ফুলের একটা শাখা তুলে ধরল হোমস। সভয়ে দেখলাম টুকটুকে লাল রঙের ছাপ লেগেছে হলুদ কুড়িগুলোতে। এমনকি রাস্তার ওপরে আর ঝোপের মধ্যেও দেখলাম চাপ চাপ জমাট রক্তের দাগ। ভারী খারাপ ওয়াটসন, ভারী খারাপ। শোনো ওয়াটসন, সরে দাঁড়াও। এলোমেলো পায়ের ছাপ কিন্তু আর একটিও নেই। আমি কি দেখছি জানো? আহত হয়ে পড়ে গেলেন হেডগার, তবুও দাঁড়িয়ে উঠলেন রক্তাক্ত দেহে, বসলেন সাইকেলের সিটে, শুরু হলো আবার যাত্রা। কিন্তু না, নতুন দাগ তো আর নেই, দেখতেও তো পাচ্ছি না ওয়াটসন। এই দেখো, এই পাশের পথে গরু মোষের পায়ের দাগ। নিশ্চয়ই কোনো ষাঁড় তাকে গুঁতো দিয়েছিল। অসম্ভব, কিন্তু আর কারো কোনো চিহ্নই তো পাচ্ছি না।
শোনো, আমাদের এগোতেই হবে। রক্তের দাগ আর চাকার দাগ যখন পেয়েছি। এবারের অনুসন্ধান পর্ব হলো কিন্তু খুব সংক্ষিপ্ত। ভিজে ভিজে চকচকে পাথরের ওপর দিয়ে মাতালের মতন হঠাৎ একে বেঁকে এগিয়ে গেল ওই পামার টায়ার। তারপরই সামনের দিকে তাকাতে আচমকা আমার চোখে পড়ল ঘন কাটা ঝোপের মধ্যে ঝকঝকে ধাতুর মতন কি একটা জিনিস। ভিতর থেকে টেনে বার করলাম পামার টায়ার লাগানো একটা সাইকেল। একটা প্যাডেল দুমড়ে মুচড়ে গেছে, আর সামনের দিকটা আগাগোড়া ভিজে গেছে টসটস করে ঝরে পড়া রক্তে। উফ, কি বিভৎস দৃশ্য! ঝোপের অন্যদিকে আকাশমুখো একটা জুতো দেখে ঘুরে দৌড় লাগালাম আমরা। সাক্ষাৎ মিলল হতভাগ্য সাইক্লিস্টের। বেশ লম্বা চেহারা ভদ্রলোকের, এক মুখ ঘন দাড়ি, চোখের চশমার একটা কাছের কিন্তু কোনো পাত্তাই পাওয়া গেল না। মাথার ওপর প্রচন্ড আঘাত পাওয়ায় মৃত্যু হয়েছে তার। খুলির সামনের দিকটা একেবারে চুরমার হয়ে গেছে সেই সাংঘাতিক আঘাতে। এরকম মারাত্মক আঘাত পাওয়ার পরেও যে পুরুষ এতটা পথ আবার সাইকেল চালিয়ে আসতে পারে, তার প্রাণ শক্তি আর সাহসের প্রশংসা করতে হয় সহস্র মুখে। ভদ্রলোকের পায়ে জুতো আছে বটে, কিন্তু মোজা নেই। বুক খোলা কোটের নিচে দেখলাম রাত্রে পরবার একটা নাইট শার্ট। না, আর কোনো সন্দেহ নেই এই লাশ হচ্ছে পলাতক জার্মান মাস্টার হেইডগারেরই। সশ্রদ্ধভাবে মোলায়েম হাতে দেহটা উল্টে ফেলে অনন্যামনা হয়ে কিছুক্ষণ পরীক্ষা করল হোমস। তারপর কিছুক্ষণ ডুবে রইল তার নিজের গভীর চিন্তায়। কুচকানো কপালের অজস্র রেখা দেখে বেশ বুঝলাম এই শোচনীয় আবিষ্কারে আমাদের সত্যিকারের সমস্যার সুরাহা কিন্তু কিছুই হয়নি, এবং আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। বেশ কিছুক্ষণ পরে হোমস বলল, ওয়াটসন, কি যে করব কিছু তো ভেবে পাচ্ছি না। আমার নিজের অভিমত হচ্ছে তদন্ত তো চালিয়ে যাওয়া উচিত। ইতিমধ্যেই পামার টায়ার রহস্য নিয়ে এত সময় নষ্ট করলাম যে আর একটা ঘন্টাও বাজেভাবে কাটাতে আমি রাজি নই ওয়াটসন। হ্যাঁ, পক্ষান্তরে পুলিশের কানেও তো এখনকার খবর পৌঁছে দেওয়া আমাদেরই কর্তব্য। সঙ্গে হতভাগ্য মাস্টারের দেহটার গতি যাতে হয় সে ব্যবস্থাও তো করা দরকার। তা খবরটা তো আমি নিয়ে যেতে পারি হোমস, বললাম আমি। হ্যাঁ, তা যেতে পারো। না না না, তোমার সঙ্গ আর সাহায্য আমার এখন বিশেষভাবে দরকার। সবুর করো ওয়াটসন, সবুর করো। ওইদিকে ওই যে ওই লোকটা পচা শেকড় মেশানো মাটি কাটছে, ডাকো ওকে, ওকে দিয়েই খবরটা পাঠাই। চাষি লোকটাকে ডেকে আনলাম। খুন খারাপি দেখে তো ভয়ের চোটে তার ধাত ছেড়ে যাওয়ার উপক্রম। হোমস একটা চিরকুট লিখে তার হাতে দিল ডাক্তার হাক্সটেবলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। লোকটা বিদেয় হলে হোমস বলল, ওয়াটসন, আজ সকালে তাহলে মোট দুটো সূত্র পেলাম। এক নম্বর হচ্ছে পামার টায়ার লাগানো বাইসাইকেল। শোনো, তদন্ত শুরু করার আগে একবার ভেবে নেওয়া যাক আমাদের হাতে এই মুহূর্ত পর্যন্ত কি কি তথ্য এসেছে। যে তথ্য নিছক দৈবাত তা আমরা কিন্তু বাদ দেব, হাতে রাখবো শুধু প্রয়োজনীয় পয়েন্টগুলো। হ্যাঁ, সবার আগে তোমাকে একটা বিষয় বলে রাখি ওয়াটসন, ছেলেটা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই পালিয়েছে স্কুল ছেড়ে। নিজেই কিন্তু জানলা গোলে আইবিলতা বেয়ে নিচে নেমেছে। যাবার সময় হয় একলা গেছে আর না হয় সঙ্গে কাউকে নিয়েছে, এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার আর নেই। আমিও একমত হলাম হোমসের সাথে। বেশ, এবারে তাহলে আসা যাক হতভাগ্য জার্মান মাস্টারের প্রসঙ্গে। শোনো, যাওয়ার সময় ফিটফাট হয়ে ছেলেটা বেরিয়েছিল, তার মানে সে জানতো সে কি করতে যাচ্ছে। কিন্তু হেইডগার মোজা না পরেই বেরোলেন, তাই মোজা পরার সময় বা সুযোগ কিন্তু তার হয়নি। হ্যাঁ, তা তো নিঃসন্দেহে, বললাম আমি। কিন্তু ওয়াটসন, হেইডগার গেলেন কেন? কারণ শোবার ঘরের জানলা থেকে ছেলেটার পলায়ন দৃশ্য তিনি দেখতে পেয়েছিলেন। সাইকেলে পিছু নিয়ে ওকে ধরে ফেলে ফিরিয়ে আনার অভিপ্রায় নিয়ে শুরু হয়েছিল তার নৈশ অভিযান। তাই তাড়াতাড়ি সাইকেল বার করেছিলেন তিনি, কিন্তু ওই বেরোনোই হলো তার কাল। আমারও তো তাই মনে হয় হোমস। এবার আসছি বিতর্কের সবচেয়ে গোলমেলে অংশে।
একটা ছেলের পিছু নেওয়ার ইচ্ছে থাকলে যে কোনো পুরুষের পক্ষে পেছন পেছন দৌড়নোই কিন্তু স্বাভাবিক। কেননা দৌড়ে তাকে টেক্কা দেওয়া তো ছোট ছেলের পক্ষে সম্ভব নয়। কিন্তু অবাক কাণ্ড ওয়াটসন, জার্মান মাস্টার এই সহজ পথে না গিয়ে শরণ নিলেন বাইসাইকেলের। শুনেছিলাম ভদ্রলোক ওস্তাদ সাইক্লিস্ট ছিলেন এবং উনি কখনোই তার দ্বিচক্রযানের সাহায্য নিতেন না যদি না উনি দেখতেন যে ছেলেটি চম্পট দেওয়ার জন্য শরণ নিয়েছে অন্য কোনো বেগবান বাহনের। আর একটা বাইসাইকেলের সম্ভাবনা কিন্তু এসে গেল। আরে দেখাই যাক না যুক্তির পথে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। দেখো, স্কুল থেকে 5 মাইল দূরে খুন হন হেডগার। মনে রেখো, মৃত্যু কিন্তু বুলেটের চুম্বনে নয়, শক্তিশালী হাতের অত্যন্ত বর্বরচিত এক আঘাতে। বুলেট ছুঁড়ে মানুষ খুন করা তো যে কোনো ছেলে মানুষের পক্ষেই সম্ভব, কিন্তু মাথার খুলি গুঁড়ো করার মতন পাশবিক আঘাত হানার ক্ষমতা একটা বাচ্চা ছেলের হাতে নেই। কাজেই ছেলেটির নৈশ পলায়নের সঙ্গী ছিল আরও একজন ভার্সন, আরও একজন, এবং অত্যন্ত দ্রুত গতিতে এই 5 মাইল পথ তারা পেরিয়ে এসেছিল। কেননা এই সুদীর্ঘ পথেও হেডগার্ডের মতন পাকা সাইক্লিস্ট তাদেরকে কিন্তু পেরিয়ে যেতে পারেনি। কিন্তু অকুস্থল পর্যবেক্ষণ করে আশেপাশে জায়গা জমি তন্ন করে দেখেও আমরা কি পাচ্ছি? হ্যাঁ, গরু, মোষ, ভেড়ার আনাগোনার চিহ্ন, বাস, আর কিচ্ছু নয়। বেশ খানিকটা জায়গা নিয়ে ঘুরে এসেও 50 গজের মধ্যে কিন্তু কোনো পথঘাটের সন্ধান আমরা পাইনি ভার্সন। খুনের সঙ্গে তাই আর একজন সাইক্লিস্টের কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রাখতে হবে। এমনকি কোনো মানুষের পায়ের ছাপও কিন্তু আমাদের নজরে পড়েনি। হোমস, কি বলছো তুমি? এ তো অসম্ভব, বললাম আমি। সাবাস ওয়াটসন, খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য। হ্যাঁ, অসম্ভব বটে। হয় তবে আমার বলার ভঙ্গিমায় ভুল, আর না হয় ভুল লুকিয়ে আছে যা বলছি তার মধ্যে ওয়াটসন। কিন্তু নিজের চোখে তো তুমি সব দেখলে। যুক্তিতর্কের কোনো কারচুপি নিয়ে তোমার কি কোনো খটকা লেগেছে? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আছাড় খাওয়ার সময় মাথার খুলি ভেঙে যায়নি তো? সে কি এইরকম একটা জলা জায়গায় ওয়াটসন? ভাই, আমার কিন্তু বুদ্ধি শুদ্ধি সবগুলি যাচ্ছে। আরে ছ্যা, কি বলছো? অনেকগুলো ঘোরালো সমস্যার সমাধান তো আমরা করলাম, মাল মশলা পেয়েছি বিস্তর। এখন তো শুধু তাদেরকে কাজে লাগানোই বাকি। পামার পর্ব তো শেষ। এবার এসো, ডানলপের পিছু নিয়ে দেখা যাক কোথায় পৌঁছই আমরা। শুরু হলো ডানলপের চিহ্নিত পথে শিকারী কুকুরের মতন আমাদের অভিযান। কিছু দূরে যাওয়ার পরেই ধীরে ধীরে জলাভূমিটা ঢালু হয়ে উঠে গেল ওপর দিকে। জলের ধারা পিছনে ফেলে এসে পড়লাম গুল্ম সমাকীর্ণ বৃত্তাকার সুদীর্ঘ একটা অংশের ওপর। এরকম জায়গায় কোনো চিহ্নই পাওয়া আর সম্ভব নয়। শেষবারের মতন যেখানে ডানলপের চিহ্ন দেখলাম, সেখান থেকে হোল্ডারনেস হলের দিকে যাওয়া যায়। কয়েক মাইল দূরে বাঁ দিকে হলের আকাশ ছোঁয়ার জমকালো চূড়াগুলোকে আমার চোখে পড়ছিল। আবার ওই সামনের দিকে চেস্টারফিল্ডের হাই রোডের পাশে ধূসর গ্রামটার দিকেও যাওয়া সম্ভব। শ্রীহীন অপরিচ্ছন্ন একটা সরাইখানার দিকে এগোচ্ছি দুজনে। দূর থেকেই দরজার ওপরে লড়াইয়ের মোড়কের প্রতীকটা দেখা যাচ্ছিল। এমন সময় আচমকা গুঙিয়ে উঠে আমার কাঁধটা চেপে ধরে পড়তে পড়তে নিজেকে সামলে নিল হোমস। ওয়াটসন, বেকায়দায় গোড়ালি মচকে গেলে মানুষ যেমন অসহায় হয়ে পড়ে, তারও অবস্থা হলো ঠিক তাই। অতি কষ্টে খোঁড়াতে খোঁড়াতে দুজনে দরজার সামনে পৌঁছলাম। ময়লা রঙের স্থূল চেহারার একজন প্রৌঢ় কালো মাটির পাইপে ধূমপান করছিল আসন পিড়ি হয়ে বসে। কেমন আছেন মিস্টার রিউবেন হেইজ? জিজ্ঞেস করে হোমস। কে আপনি? আমার নামটাই বা জানলেন কোথা থেকে? একজোড়া ধূর্ত চোখে সন্দেহের বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল। আরে, আপনার মাথার ওপর বোর্ডেই তো আপনার নাম লেখা, আর বাড়ির মালিককে দেখলে তো চিনতে কোনো অসুবিধা হয় না। আপনার আস্থা বলে ঘোড়ার গাড়ি বা এই জাতীয় কিছু আছে নাকি? না, নেই। আর এই যন্ত্রণায় মাটির ওপর পাটাও রাখতে পারছি না আমি। তাহলে রাখবেন না।
আরে হাঁটতেও তো পারছি না। হ্যাঁ, তাহলে লাফান। মিস্টার রিউবেন হেইজের হাবভাব আর যাই হোক না কেন বরদাস্ত করার মতন নয়, কিন্তু বলিহারি যাই হোমসের, যেন নিছক রঙ্গ পরিহাস করছে এই অভদ্র লোকটা, এমনভাবেই দিব্যি কথাবার্তা চালিয়ে গেল হোমস। বলল, আরে মশাই, দেখতেই তো পাচ্ছেন কিরকম বেকায়দায় পড়েছি আমি। যানবাহন না হয় কিছু একটা পেলেই হলো, ও নিয়ে আমি অত ভাবি না। আমিও না। গম্ভীর মুখে উত্তর দিল সরাইখানার মালিক। আরে আরে আরে, এত হালকা ভাবে নেবেন না। খুবই গুরুত্বপূর্ণ কারণে এখনই আমার একটা সাইকেল দরকার, এবং ভাড়া হিসেবে একটা গিনি আমি দিতে রাজি আছি। কাঞ্জোরা খাড়া হয়ে উঠল মিস্টার রিউবেন হেজের। বলল, কোথায় যেতে চান? হোল্ডেনে চলে। হ্যাঁ, ডিউকের চেলা চামুন্ডা মনে হচ্ছে। আমাদের কাদামাখা পোশাকের ওপর সবিদ্রুপ চাহনি বুলিয়ে লোকটা তারপরে বলল। হোমস হো হো করে হেসে উঠল, তারপর বলল, ডিউকের সঙ্গে আমাদের দেখা হলে তার আনন্দে সীমা পরিসীমা থাকবে না, বুঝলেন? কেন শুনি? আরে তার হারানো ছেলের খবর এনেছি বলে। দস্তুর মতন চমকে ওঠে মিস্টার রিউবেন হেইজ। হ্যাঁ, ছেলেটার পিছু পিছু এখানে এসে পৌঁছেছেন নাকি? খবর এসেছে লিভারপুলে রয়েছে সে। যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু তাকে পাকড়াও করার জন্য আশা রাখছে, বলল হোমস। চকিতে মুখ চোখের ভাব পাল্টে যায় লোকটার। খোঁচা খোঁচা দাড়ি গোপ ভরা ভারী মুখে আচমকা ফুটে উঠল বিনয়ের পরাকাষ্ঠা। বলল, ডিউককে অভিনন্দন জানানোর ইচ্ছে আমার মোটেই নেই। হ্যাঁ, এবং তার কারণ আছে। এক সময় তার প্রধান কোচওয়ান ছিলাম আমি, কিন্তু বড় জঘন্য ব্যবহার করেছিলেন আমার সাথে। একটা মিথ্যেবাদী ভুট্টাওয়ালার কথা বিশ্বাস করে আমায় বরখাস্ত করেছিলেন তিনি। হ্যাঁ, যাই হোক, কিন্তু লিভারপুলে লর্ড সাল্টেয়ারের খোঁজ পাওয়া গেছে শুনে আমি খুশি হলাম। ঠিক আছে, আমি দেখছি যাতে এই খবর আপনি হল অবধি নিয়ে যেতে পারেন। হোমস বলল, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমে পেটে তো কিছু দানাপানি পড়া দরকার, সাইকেলটা তারপরে আনবেন। আমার কোনো সাইকেল নেই। হোমস একটা গিনি বার করল। আরে মশাই, বললাম তো আমার কোনো সাইকেল নেই। হল পর্যন্ত যাওয়ার জন্য দুটো ঘোড়া দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে তো কিছু খেয়ে নি, তারপরে হবে ক্ষণ এসব কথা, বলল হোমস। এবড়ো খেবড়ো পাথরে বাঁধানো রান্নাঘরটায় বসিয়ে মিস্টার রিউবেন হেইজ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পলক ফেলার আগেই বেমালুম সেরে গেল হোমসের গোড়ালির মচকানি। দিনের আলো নিভে আসতে আর বিশেষ দেরি নেই। সেই কোন সকালে বেরিয়েছি দুজন। সারাদিন দাঁতে কুটোটি কাটবার সময় বা সুবিধা কোনোটাই হয়নি, তাই প্রথমেই কিছুটা সময় ব্যয় করলাম খাওয়ার জন্য। চিন্তাচ্ছন্ন মুখে হোমস বার কয়েক জানলার কাছে গিয়ে সাগ্রহে বাইরে তাকালো। নোংরা উঠানটার খানিকটা নজরে পড়ছিল এই খোলা জানলাটা দিয়ে। দূরে এক কোণে কামারশালায় কাজ করছিল কালি ঝুলি মাখা একটা ছোকরা ছেলে, তার আর একদিকে রয়েছে আস্তাবল। দ্বিতীয়বার জানলা থেকে ঘুরে এসে বসে পড়ল হোমস, আর তারপরই আচমকা চিৎকার করে লাফিয়ে উঠেছিল। ওয়াটসন, ওয়াটসন, পেয়েছি! হ্যাঁ হ্যাঁ, যা ভেবেছি তাই। ওয়াটসন, আজকে গরুর খুঁড়ে ছাপ দেখেছ বলে মনে পড়ে তোমার? সে তো এনতার দেখেছি হোমস, বললাম আমি। হ্যাঁ, কিন্তু কোথায়? কোথায় নয়, জলা জায়গায় দেখেছি, দেখেছি রাস্তার উপর। বেচারা হেডগার্ড যেখানে শেষ ঘুমে শুয়েছিলেন সেখানেও তো দেখেছি বলে মনে পড়ছে আমার হোমস। এক্স্যাক্টলি। আচ্ছা ওয়াটসন, জলাভূমিতে আজকে কটা গরু দেখেছো বলো তো? হ্যাঁ, আদৌ দেখেছি বলে তো মনে হচ্ছে না হোমস। আশ্চর্য ওয়াটসন, সত্যি আশ্চর্য। যেখান দিয়ে গেছি দেখেছি এন্টায়ার গরুর পদাঙ্ক, কিন্তু সারা জলাভূমিতে আমরা একটাও গরু দেখতে পাইনি, তাই তো? আশ্চর্য, অদ্ভুত, কি বলো ওয়াটসন? হ্যাঁ, আশ্চর্যই বটে, আশ্চর্য সত্যি, বললাম আমি। হ্যাঁ, এবার একটু মাথা খাটাও দেখি ব্রাদার, মনটাকে পাঠিয়ে দাও জলাভূমিতে।
রাস্তার ওপর দাগগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তা পাচ্ছি। তোমার কি মনে পড়ে খুরের ছাপগুলো ছিল একবার এইরকম? এই বলে অনেকগুলো টুকরো রুটি পরপর সাজালো প্লেটের ওপর। আর একবার ছিল এইরকম, এবং মাঝে মাঝে ছিল এইরকম। এই মনে পড়ছে তোমার? না ভাই। কিন্তু আমার মনে আছে ওয়াটসন, দিব্যি করে বলতে পারি ভুল হয়নি আমার। যাই হোক, শোনো, অবসর মতন ফিরে গিয়ে যাচাই করে দেখলেই হবে। আমি একটা অন্ধ গর্ধব ওয়াটসন, অন্ধ গর্ধব। তখনই আমার সমাধানে পৌঁছানো উচিত ছিল। সমাধানটা কি তাই শুনি? আরে ওয়াটসন, সমাধান শুধু একটাই, এবং তা হচ্ছে একটা পরমাশ্চর্য গরুর পদাঙ্ক দর্শন। এ গরু দিব্যি হাটে, কদম চালে চলে, আবার দরকার হলে লম্বা লম্বা লাফ মেরে ছুটতেও কিন্তু কসুর করে না। ওয়াটসন, আমি শপথ করে বলতে রাজি, এ জাতীয় ধোকাবাজি যার মগজে আছে তাকে আর যাই হোক গেও বলা চলে না। কামার শালার ওই ছোকরাটা ছাড়া তো পথ পরিষ্কার হবে বলে আমার মনে হচ্ছে না ওয়াটসন। চলো টুক করে বেরিয়ে গিয়ে দেখে আসি কি ব্যাপার। আস্তাবলের পাশেই দাঁড়িয়েছিল দুটি ঘোড়া, কর্কট চুল, উস্কো খুস্কো, যেন অনেক দিন দলাই মালাই হয়নি। একটা ঘোড়ার পিছনের পা তুলে সজোরে হেসে উঠল হোমস। ওয়াটসন, মাই ডিয়ার ওয়াটসন, দেখো দেখো, পুরনো খোর কিন্তু লাগানো হয়েছে নতুন, পুরনো নাল কিন্তু পেরেকগুলো নতুন। ওয়াটসন, ক্লাসিক কেসের পর্যায়ে ফেলা যায় কিন্তু এই কেসটাকে। চলো কামারশালায় একবার ঢু মেরে আসি। আমাদের গ্রাহ্যের মধ্যে না এনে এক মনে কাজ করে চলল সেই ছোকরাটা। মেঝের ওপর ছড়িয়ে পড়েছিল লোহা আর কাঠের বিস্তর টুকরো। দেখলাম ডাইনে বায়ে সামনে সমানে ঘুরছে হোমসের সন্ধানী দৃষ্টি এই সমস্ত আবর্জনার মধ্যে। আচমকা পিছনে পায়ের শব্দ শুনেই চমকে ফিরে তাকিয়ে মুখোমুখি হয়ে গেলাম স্বয়ং রিউবেন হেইজের সঙ্গে। ঝোপের মতন পুরু কালো কুচকুচে ভুরুজোড়া, নেমে এসেছিল সাপদের মতন জ্বলন্ত দুটো চোখের ওপর। সমস্ত দেহ ফুলে ফুলে উঠছিল অবরুদ্ধ ক্রোধে। ধাতুর টুপি লাগানো একটা লাঠি হাতে সাক্ষাৎ কালান্তকের মতন এমন ভঙ্গিমায় সে এগিয়ে এলো আমাদের দিকে যে তৎক্ষণাৎ পকেটের মধ্যে রিভলভারটাকে আঁকড়ে ধরে স্বস্তি বোধ করলাম আমি। শয়তান স্পাই কোথাকার, কি করছেন এখানে? বাজের মতন চিৎকার করে উঠল লোকটা। নিরীহ স্বরে হোমস বলল, আরে মশাই, আপনার রকম সকম দেখে তো লোকে ভাববে না জানি কি গোপন কথা আপনার ফাঁস হয়ে গেল। প্রবল প্রচেষ্টায় নিজেকে সংযত করে নিল মিস্টার রিউবেন হেইজ। ভ্রুকুটির চাইতেও ভয়ঙ্কর হয়ে উঠল তার মুখের তেতো হাসি। কামার শালায় কিছু দেখার ইচ্ছে থাকলে দেখতে পারেন, কোনো আপত্তি নেই আমার। কিন্তু মিস্টার, আমার চোখের আড়ালে আমার বাড়িতে ঘুরঘুর করাটা আমি একেবারেই পছন্দ করি না। চটপট পাওনা মিটিয়ে দিয়ে সরে পড়ুন এখান থেকে, তাহলেই আমি খুশি হই। হোমস বলল, হ্যাঁ ঠিক আছে মিস্টার হেইজ, আপনার কোনো ক্ষতি করবার ইচ্ছে তো আমাদের নেই। আপনার ঘোড়াগুলো একটু দেখছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমরা হেঁটেই যেতে পারবো। খুব দূরে তো নয়, কি বলেন? না, হলের ফটক এখান থেকে 2 মাইলের বেশি নয়। বাঁদিকের ওই রাস্তা ধরে এগিয়ে যান। বাড়ি থেকে বেরিয়ে না আসা পর্যন্ত কুতকুতে চোখে আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই বর্বর লোকটা। রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর মোড় ঘুরে মিস্টার রিউবেন হেইজের চোখের আড়ালে আসতেই দাঁড়িয়ে পড়ল হোমস। বলল, সরাইখানার ভেতরটা বেশ গরম ছিল, যতই দূরে যাচ্ছি ততই যেন ঠান্ডা জাঁকিয়ে বসছে আমার ওপর ওয়াটসন। না 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 না, ওই জায়গাটা ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় ওয়াটসন। আমি বললাম, হোমস, আমার দৃঢ় বিশ্বাস রিউবেন হেইজ এই রহস্যের সমস্ত খবর রাখে। এরকম ধরনের মূর্তিমান জমের মতন বদমাশ কিন্তু খুব অল্পই দেখেছি আমি। ওর চেহারায় কিন্তু ওর মনের ছবি হোমস। আহা ওয়াটসন, লোকটার মধ্যে শুধু ওইটুকুই দেখলে তুমি? ঘোড়াগুলো রয়েছে, কামারশালা রয়েছে, এসব কি কিছু নয়?
না হে না, লড়াইয়ে মোরগওয়ালা এমন খাঁসা সরাইখানা ছেড়ে যেতে তো আমার মন সরছে না। ভারী ইন্টারেস্টিং জায়গা কিন্তু। চলো ওয়াটসন, গায়ে পড়ে আরেকবার দেখে আসি ভেতরটা। ঢালু হয়ে পাহাড়টা উঠে গিয়েছিল ওপর দিকে। বড় বড় চুনা পাথরের ধূসর রঙের চাই পড়েছিল বিস্তর। রাস্তা ছেড়ে এই পাহাড় বেয়ে সবে উঠতে শুরু করেছি ওপরে, এমন সময় হোল্ডারনেস হলের দিকে তাকিয়ে দেখলাম আমাদের দিকে বেগে ছুটে আসছে একটা সাইকেল। বসে পড়ো ওয়াটসন, বসে পড়ো। সজোরে আমার কাঁধে চাপ দিয়ে চেঁচিয়ে উঠল হোমস। পাথরের আড়ালে লুকোতে না লুকোতেই ঝড়ের মতন এগিয়ে এসে সাঁ করে আমাদেরকে পেরিয়ে গেল লোকটা। কুণ্ডলি পাকানো রাশি রাশি ধুলোর মেঘের মতন এগিয়ে এসে সাঁ করে লহমার জন্য চোখে পড়ল উদ্বেগ থরথর ফ্যাকাশে একটা মুখ। মুখের পরতে পরতে প্রকট হয়ে আছে অপরিসীম আতঙ্ক। হাঁ হয়ে গেছে মুখ, চোখ দুটো যেন উন্মাদ আবেগ ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরে। গত রাতে চটপটে চালাক চতুর যে জেমস ওয়াইল্ডারকে আমরা দেখেছি, এ যেন তারই এক কিম্ভূত কিমাকার প্রতিচ্ছবি। বিকট রূপ দেখিয়ে সঙ্গের মতন লোক হাসানোর প্রচেষ্টা। ডিউকের সেক্রেটারি ওয়াটসন, চেঁচিয়ে উঠল হোমস। নেমে এসো ওয়াটসন, দেখা যাক ভদ্রলোক কোথায় যাচ্ছেন। পাথরের চাই ধরে ধরে খানিকটা নেমে এমন একটা জায়গায় এলাম যেখান থেকে স্পষ্ট দেখা যায় সরাইখানার সামনের দরজা। দেওয়ালে হেলান দিয়ে রাখা ওয়াইল্ডারের বাইসাইকেলটা চোখে পড়ল। বাড়ির মধ্যে কিন্তু কাউকে নড়াচড়া করতে দেখলাম না। জানলাতেও দেখতে পেলাম না কারোর মুখ। হোল্ডারনেস হলের সুউচ্চ চূড়াগুলোর ওপাশে সূর্য হেলে পড়তেই নেমে এলো গোধূলির ম্লান বিষাদাভা। তারপর আলো আধারির মাঝে আস্তাবলের সামনে উঠোনটাতে একটা ঘোড়ার গাড়ির দুপাশের আলো জ্বলে উঠতে দেখলাম, এবং অল্পক্ষণের মধ্যেই শুনলাম অশ্বক্ষুরধ্বনি। খটাখট শব্দে রাস্তার উপর বেরিয়ে এলো গাড়িটা এবং প্রচণ্ড বেগে যেন উড়ে গেল চেস্টারফিল্ডের দিকে। কি মনে হচ্ছে ওয়াটসন? ফিসফিস করে জিজ্ঞেস করল হোমস। সরে পড়ল মনে হচ্ছে হোমস। দু চাকার গাড়িতে শুধু একজনকেই বসে থাকতে দেখেছি আমি, এবং তিনি কিন্তু জেমস ওয়াইল্ডার নন। এই কারণেই যে দরজার সামনেই দাঁড়িয়ে আছেন ওই ভদ্রলোক। দেখো। একটা লাল চৌকো আলো ভেসে উঠেছিল অন্ধকারের সমুদ্রে। ফ্রেমে একটা ছবির মতন লালের পটভূমিকায় দেখলাম সেক্রেটারির কালো মূর্তিখানা। সামনের দিকে মাথা বাড়িয়ে অন্ধকারের বুকে উকি মেরে যেন কি খুঁজছেন। ভাব ভাব দেখে মনে হলো কারো বোধহয় প্রতীক্ষায় রয়েছেন মিস্টার ওয়াইল্ডার। বেশ কিছুক্ষণ পরে রাস্তার উপর শুনতে পেলাম কারো একটা পদশব্দ। আলোর পটভূমিকায় মুহূর্তের জন্য আবির্ভূত হলো দ্বিতীয় আরও একটা মূর্তি, আর তারপরেই বন্ধ হয়ে গেল দরজা এবং সঙ্গে সঙ্গে নিশ্ছিদ্র অন্ধকারে হারিয়ে গেল সবকিছু। 5 মিনিট পরে দোতলার একটা ঘরে বাতি জ্বলল। হোমস বলল, লড়াই মোরগের আস্তানায় দেখছি অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে রাতের অন্ধকারে। হোমস, মদ খাওয়ার জায়গাটা কিন্তু বাড়ির অন্যদিকে। হ্যাঁ, ঠিক বলেছ। এখন যাদের দেখছি তাদের তাহলে প্রাইভেট অতিথি বলতে হয়। কিন্তু ভায়া, এত রাত্রে এরকম একটা নোংরা সরাইখানায় মিস্টার জেমস ওয়াইল্ডারের কি হেতু আগমন, এবং চুপিসারে তার সাথে ওই লোকটা কে দেখা করতে এলো? সে যে কে সেটা না জানা পর্যন্ত তো আমি শান্তি পাবো না ওয়াটসন। চলো, ঝুঁকি নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। সাহস করে কাছে গিয়ে দেখে আসতে হবে কি ব্যাপার। কসরত করে দুজনে মিলে রাস্তার উপর নেমে গুড়ি মেরে এগিয়ে গেলাম সরাইখানাটার দিকে। দরজার পাশে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা ছিল বাইসাইকেলটা। হোমস একটা দেশলাইয়ের কাঠি জেলে পিছনের চাকাটার কাছে ধরল। আলো এসে পড়ল ডানলপ টায়ারের ওপর। নিঃশব্দে হেসে উঠল হোমস। ওয়াটসন। মাথার উপরেই আলোকিত জানলা দেখিয়ে হোমস বলল, ওয়াটসন, ঘরের ভেতর উকি না দিয়ে কিন্তু আমি নড়ছি না এখান থেকে। শোনো, দেওয়াল ধরে পিঠ পেতে তুমি দাঁড়াও, তারপর যা করার আমি করছি। সেকেন্ড কয়েকের মধ্যেই আমার কাঁধের ওপর দাঁড়িয়ে উঠল হোমস, এবং দাঁড়াতে না দাঁড়াতেই লাফিয়ে নেমেও পড়ল নিচে। বন্ধু, এবার যাওয়া যাক। সারাদিন না বড় খাটুনি গেছে, কিন্তু সব রকমের পয়েন্ট জোগাড় করতে পেরেছি বলেই আমার বিশ্বাস।
শোনো, এই স্কুলটা তো এখান থেকে অনেক দূরে, কাজেই চলো, আর দেরি না করে রওনা হওয়া যাক। সুদীর্ঘ পথে আর বিশেষ কোনো কথাই বলল না হোমস। কাদা প্যাচপেচে জলাভূমি পেরিয়ে এলাম আমরা, শ্রান্ত অবসন্ন দেহ। কিন্তু সারা পথে প্রায় বোবা হয়ে রইল হোমস। স্কুলে পৌঁছে ভিতরে না ঢুকে ও গেল ম্যাকিলটন স্টেশনে। সেখান থেকে কয়েকটা টেলিগ্রাম পাঠানোর ব্যবস্থা করে আবার ফিরে এলো স্কুলে। রাত আরো গভীর হলে শুনলাম বেচারি ডাক্তার হাক্সটেবলকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে হোমস। মাস্টারের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই ভদ্রলোক শয্যা নিয়েছিলেন, এবং এরপরে যখন সে আমার ঘরে ঢুকল তখন তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ভোরবেলা চোখ মেলে শয্যার পাশে সতর্ক চক্ষু প্রাণরসে ভরপুর যে মানুষটাকে দেখেছিলাম, সারাদিন অমানসিক পরিশ্রমের পরেও দেখলাম অবিকল সেই মানুষটা দাঁড়িয়ে। এতটুকু বিরক্ত হয়নি, অফুরন্ত প্রাণরসে টলমল তার মুখচ্ছবি। ঘরে ঢুকেই খুশি খুশি গলায় বলল, ওয়াটসন, ওয়াটসন, আমার প্রিয় বন্ধু হে, হাওয়া কিন্তু অনুকূলে। কাল সন্ধে হওয়ার আগেই এই রহস্যের সমাধান সম্পূর্ণ করে ফেলব, আর এটা আমি কথা দিচ্ছি তোমাকে। পরের দিন সকাল বেলা 11টা নাগাদ শার্লক হোমস আর আমি হোল্ডারনেস হলের সুবিখ্যাত ইউবিথিকার মাঝখান দিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম রানী এলিজাবেথ আমলের জমকালো তরুণের সামনে। সেখান থেকে পৌঁছালাম হিজ গ্রেস স্টাডিতে। মিস্টার জেমস ঘরেই ছিলেন, আর আমাদের দেখে সাদরে অভ্যর্থনা জানালেন। বাইরে থেকে দেখে একটু ভদ্রলোককে গম্ভীর মনে হলেও গতকাল রাতের বুনো আতঙ্কের ফিকে রেশ যেন তখনও লেগেছিল তার চোরা নজর আর থেকে থেকে কেঁপে ওঠা তার অঙ্গ প্রত্যঙ্গে। হিজ গ্রেসের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু দুঃখিত, ডিউক এখন অত্যন্ত অসুস্থ। খারাপ খবরটা শোনার পর থেকেই উনি কিন্তু খুব উতলা হয়ে পড়েছেন। গতকাল বিকেলে ডক্টর হাক্সটেবলের টেলিগ্রামে আপনার আবিষ্কারের কথা আমরা জেনেছি। মিস্টার ওয়েল্ডার, ডিউকের সঙ্গে কিন্তু আমাকে দেখা করতেই হবে। উনি এখন তো ওনার ঘরে। ও, তাহলে তার ঘরেই যাব আমরা। না, মানে খুব সম্ভব শুয়ে আছেন এখন। তাহলে সেই অবস্থাতেই তার সঙ্গে দেখা করব আমি। হোমসের নিরুত্তাপ কিন্তু অটল ভাবভঙ্গি দেখে সেক্রেটারি বুঝলেন যে তার সঙ্গে তর্ক করে কোনো লাভ হবে না। আচ্ছা, ভালো কথা, আপনারা এসেছেন এ খবর আমি নিজে দিচ্ছি ওকে। আধ ঘন্টা পরে ঘরে ঢুকলেন অভিজাত মহলের মুকুটমণি স্বয়ং ডিউক। আগের চাইতেও বিবর্ণ আর হতশ্রী মনে হচ্ছিল তাকে, যেন প্রচণ্ড ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে এই অল্প সময়ের মধ্যেই। কাঁধ দুটো ঝুলে পড়েছে। আগের দিন যাকে দেখেছিলাম তিনি যেন ইনি একেবারে নন। এক লাফে যেন বেশ কয়েকটা বছর বয়স বেড়েছে তার। রাজকীয় সৌজন্য আর শিষ্টাচার শেষ হলে লাল দাড়ি টেবিলের ওপর লুটিয়ে একটা চেয়ার টেনে বসলেন তিনি। হ্যাঁ, তারপর কি খবর মিস্টার হোমস? গুরুগম্ভীর গলায় শুধলেন ডিউক। কিন্তু শার্লক হোমসকে দেখলাম এক দৃষ্টে তাকিয়ে আছে সেক্রেটারির দিকে। ডিউকের চেয়ারের পাশেই দাঁড়িয়েছিলেন সেক্রেটারি ভদ্রলোক। ওই একইভাবে তাকিয়ে হোমস বলল, ইয়োর গ্রেস, আমার মনে হয় মিস্টার ওয়েল্ডার না থাকলে বরং আমি খোলাখুলিভাবে কথা বলতে পারবো। যেন আরও এক কোট ছাই রং চলল মিস্টার ওয়াইল্ডারের মুখের ওপর। বিষাক্ত চোখে হোমসের দিকে তাকালেন তিনি। ইয়োর গ্রেস যদি ইচ্ছে করেন। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এখন এসো। হ্যাঁ, এবার বলুন মিস্টার হোমস, কি বলার আছে আপনার? সেক্রেটারি বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ না হওয়া পর্যন্ত চুপ করে বসে রইল হোমস। তারপর বলল, ইয়োর গ্রেস, ডক্টর হাক্সটেবল আমাকে এবং আমার সহকর্মী ডক্টর ওয়াটসনকে একটা খবর দিয়েছিলেন। আপনি নাকি একটা মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিলেন এই ব্যাপারে। আচ্ছা, তো খবরটা আপনার মুখ দিয়েই আমি যাচাই করতে চাই। হ্যাঁ, তা করেছিলাম বই কি মিস্টার হোমস। হ্যাঁ,
শুনেছি আপনার ছেলে কোথায় আছে এ খবর যে দিতে পারবে তাকে আপনি দেবেন 5,000 পাউন্ড। এক্স্যাক্টলি। হ্যাঁ, আরও 1,000 দেবেন যে বলতে পারবে আপনার ছেলেকে কে বা কারা লুকিয়ে রেখেছে তাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো দ্বিতীয় ক্ষেত্রে তাকে যারা গুম করেছে তাদের নাম ছাড়াও তার এই অবস্থার জন্য ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদেরকেও নিশ্চয়ই ধরেছেন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধীরভাবে চিৎকার করলেন ডিউক। মিস্টার শার্লক হোমস, আপনার কাজ যদি সন্তোষজনক হয় তাহলে কৃপণতা করেছি এ ধরনের অভিযোগ করবার কোনো কারণ আপনার থাকবে না। এমন লোভাতুরভাবে দুহাত ঘষতে থাকলো হোমস, যা দেখে শুনে আমি তাজ্জব বনে গেলাম। ওর পরিমিতি রুচির খবর আর কেউ না জানলেও আমি তো জানি। চকচকে চোখে হোমস বলল, হ্যাঁ, ইওর গ্রেসের চেক বইটা তো টেবিলের ওপরেই রয়েছে বলে মনে হচ্ছে। 6,000 পাউন্ডের চেকটা তাহলে আমার নামে লিখে দিলেই খুশি হব। ক্রস করে দেওয়াটাই ভালো। তা ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিস ব্যাংকের অক্সফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ আমার এজেন্ট। রিজু দেহে অত্যন্ত কঠোর ভঙ্গিমায় বসে পাথরের মতন চোখে বন্ধুর দিকে তাকালেন হিজ গ্রেস। আপনি কি তামাশা করছেন নাকি মিস্টার হোমস? রসিকতা করবার মতন বিষয় কিন্তু এটা নয়। হ্যাঁ, নিশ্চয়ই নয়, মোটেই ঠাট্টা নয় মিস্টার ডিউক। জীবনে আর কখনোই এর চেয়ে গুরুত্বের সঙ্গে কথা আমি বলিনি। তাহলে আপনি কি বলতে চান মিস্টার হোমস? বলতে চাই যে পুরস্কারটা আমিই জিতেছি। আপনার ছেলে কোথায় আছে তা আমি জানি মিস্টার ডিউক, আর যারা তাকে আটকে রেখেছে তাদের অন্তত কিছু লোককেও আমি চিনি। কাগজের মতন অস্বাভাবিক সাদা মুখের পটভূমিকায় ডিউকের উগ্র লাল দাড়ি যেন আরো টকটকে হয়ে উঠল। হ্যাঁ, কোথায় সে? রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন ডিউক। আপনার পার্ক গেট থেকে মাইল দুয়েক দূরে লড়াইয়ের মোড়কের প্রতীক লাগানো সরাইখানার কাছে। হ্যাঁ, অবশ্য গতকাল রাত পর্যন্ত সেখানেই ছিল সে। চেয়ারে এলিয়ে পড়লেন ডিউক। তা মিস্টার হোমস অপরাধী সাব্যস্ত করছেন কাকে? স্তম্ভিত হয়ে গেলাম শার্লক হোমসের উত্তর শুনে। চট করে উঠে গিয়ে এগিয়ে এসে ডিউকের কাঁধ স্পর্শ করে সে বলল, ইয়োর গ্রেস, আপনাকে। আর হ্যাঁ, চেকটার জন্য এবার কিন্তু আরেকটু কষ্ট দেব আপনাকে। ডিউকের সে মূর্তি আমি জীবনে ভুলব না। হোমসের কথা ফুরোতে না ফুরোতেই তড়াক করে লাফিয়ে উঠে এমনভাবে বাতাস আঁকড়ে ধরার চেষ্টা করলেন যেন পাতালের অতলে তলিয়ে যাচ্ছেন উনি কুটো আশ্রয় করার মতন কোনো অবলম্বন না পেয়ে। পরক্ষণেই অসাধারণ সংযম বলে নিজেকে আবার সামলে নিলেন। এরকম আতীব্র আবেগকে চকিতে দমন করে ফেলে সহজ হয়ে ওঠার মতন আশ্চর্য ক্ষমতা বোধহয় শুধু তার মতন অভিজাত পুরুষেরই থাকে। চেয়ারের ওপর নিজেকে এলিয়ে দিয়ে দুহাতে মুখ লুকোলেন তিনি। বেশ কয়েক মিনিট কেটে গেল নীরবতার মধ্যে দিয়ে। তারপরে হাত থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, মিস্টার হোমস, কতখানি জানেন আপনি? শুনুন, গত রাতে কিন্তু আপনাদের সবাইকে আমি দেখেছি। আপনার বন্ধু ছাড়া আর কেউ জানে এ কথা? না, আমি কাউকে বলিনি। কাপা কাপা আঙুলে কলম তুলে নিয়ে চেক বই খুললেন ডিউ। আমার কথার কিন্তু এতটুকু নড়চড় হবে না মিস্টার হোমস। আপনারা না সংবাদ আমার কাছে যতই অপ্রীতিকর আর অবাঞ্ছিত হোক না কেন, চেক আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, পুরস্কার ঘোষণা করার সময় আমি গুণা করেও কল্পনা করতে পারিনি এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে। আচ্ছা, আপনি আর আপনার বন্ধু দুজনেই তো স্বাধীন, কারো তো অধীন নন, তাই না মিস্টার হোমস? না, মানে ঠিক বুঝতে পারলাম না ইয়োর গ্রেস। আচ্ছা, আরো সরল করেই তাহলে বলি। এই ঘটনাটা যদি কেবলমাত্র আপনারা দুজনেই জেনে থাকেন তাহলে আমার অনুরোধ শুধু আপনাদের মধ্যেই ব্যাপারটা সীমিত থাকুক। আপনারা যখন কারো অধীন নন তখন তা তৃতীয় ব্যক্তির কানে যাওয়ার তো কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ, তাহলে 12,000 পাউন্ড আপনাকে আমায় দিতে হবে। কি বলেন মিস্টার হোমস? কিন্তু হোমস শুধু হাসল, তারপর মাথা নেড়ে বলল,
ইয়ো গ্রেস, এত সহজে এই কেলেঙ্কারি ধামা চাপা দেওয়া যাবে বলে তো আমার মনে হয় না। স্কুল মাস্টারের মৃত্যুর কারণ তো আমাদেরকে দর্শাতেই হবে। কিন্তু মিস্টার হোমস, সে ব্যাপারে বিন্দু বিসর্গ জেমস কিচ্ছু জানে না। এই জন্য তো তাকে আপনি দায়ী করতে পারেন না। এ কাজ ওই জানোয়ার বদমাইশটার। হ্যাঁ, অবশ্য জেমসই তাকে কাজে লাগিয়েছিল ছেলেটাকে রাতারাতি পাচার করবার জন্য। ইয়ো গ্রেস, একবার যদি কোনো অপরাধের পথে কেউ আগুয়ান হয়, তাহলে পথ চলতে গিয়ে যদি আরো 5টা অপরাধের উদ্ভব হয়, ন্যায় তো তাকেই কিন্তু সবকিছুর জন্য দোষী সাব্যস্ত করা হয়, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, ন্যায় তো মিস্টার হোমস, ন্যায় তো, ঠিক বলেছেন আপনি। কিন্তু আইনও তো নিশ্চয়ই নয়। খুনের দৃশ্যে হাজির না থাকলে আপনি কোনো মানুষকে দোষী সাব্যস্ত করতে পারেন না মিস্টার হোমস। বিশেষ করে আপনার মতন আমার মতন খুনকে যে মনে প্রাণে ঘৃণা করে, খুনের কথা শুনলে যে শিউরে ওঠে, তাকে তো নয়। এ খবর তার কানে আসা মাত্র আতঙ্কে অনুতাপে ভেঙে পড়ে সেই মুহূর্তে অকপটে সমস্ত কথা আমার কাছে স্বীকার করেছে সে। ঘণ্টাখানেকের মধ্যেই খুনেটার সঙ্গে সমস্ত সম্পর্ক চিরকালের মতো চুকিয়ে দিতে দ্বিধা করেনি জেমস। মিস্টার হোমস, ওকে বাঁচান, ওকে আপনি বাঁচান মিস্টার হোমস। আমার একান্ত অনুরোধ, ওকে আপনি এই বিপদ থেকে বাঁচান মিস্টার হোমস। ভেঙে পড়ে তার সংযমের বাঁধ। মুখের পরতে পরতে আকুল আকুঞ্চনের মধ্যে দিয়ে আতীব্র আকিঞ্চন ফুটিয়ে তুলে মুষ্টিবদ্ধ 2 হাত শূন্যে ছুঁড়ে অস্থিরভাবে ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত পায়চারি শুরু করলেন ডিউক। কিছুক্ষণ পরে আবার সংযমের নিগড়ে বেঁধেও ফেললেন নিজেকে। টেবিলের সামনে বসে পড়ে বললেন, মিস্টার হোমস, আর কারো কাছে না গিয়ে আমার কাছে আসার জন্য আপনার বিবেচনা আর বুদ্ধির তারিফ করছি আমি। এই জঘন্য কেলেঙ্কারি যাতে আর 5 কান না হয়, সে সম্বন্ধে আসুন না সবাই মিলে একটা পরামর্শ করে কিছু একটা বন্দোবস্ত করা যাক। ইয়ো গ্রেস, আমার বিশ্বাস আমরা পরস্পরের কাছে অসংকোচে এবং অকপটে যদি সরল না হতে পারি, তাহলে আপনি যা বলবেন তা সম্ভব হবে বলে তো আমার মনে হয় না। আমার ক্ষমতা যতদূর কুলোয় ইয়ো গ্রেসকে আমি সাহায্য করতে রাজি আছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনো কিছুই গোপন থাকা উচিত নয় ইয়ো গ্রেস। এবং প্রতিটি খুঁটিনাটি শুনে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমার কিন্তু ওয়াকিবহল হওয়াটা খুব দরকার। আপনার কথা শুনে যেটুকু বুঝলাম যে আপনার সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডার কিন্তু খুনি নন। আরে না না মিস্টার হোমস, খুনি এখন আমাদের নাগালের বাইরে। গম্ভীরভাবে একটু হাসল শার্লক হোমস। ইয়ো গ্রেস, আপনি আমার নাম যশের ব্যাপারে কিছু শুনেছেন বলে তো মনে হয় না। শুনলে আপনি এরকম কথা বলতেন না। আমার চোখে ধুলো দিয়ে সরে পড়া কিন্তু এত সহজ নয়। গতকাল রাত 11টায় আমার নির্দেশ মতন চেস্টারফিল্ডে গ্রেপ্তার হয়েছে মিস্টার রিউবেন হেইজ। আজ সকালে স্কুল থেকে রওনা হওয়ার আগেই এই সম্পর্কে একটা টেলিগ্রাম পেয়েছি ওখানকার পুলিশের বড় কর্তার কাছ থেকে। চেয়ারের পিঠে নিজেকে ছেড়ে দিয়ে বিস্ফারিত চোখে সবিস্ময়ে বন্ধুবরের দিকে তাকালেন ডিউক। হ্যাঁ, আশ্চর্য, আপনি তো দেখছি অমানবিক ক্ষমতার অধিকারী মিস্টার হোমস। রিউবেন হেইজ তাহলে এখন হাজতে? শুনে সত্যি খুশি হলাম। অবশ্য জানি না এর ফলাফল জেমসকে স্পর্শ করতে পারবে কিনা। আপনার সেক্রেটারি? আরে না মশাই না, আমার ছেলে। এবার অবাক হবার পালা হোমসের। ইয়োর গ্রেস, আমি স্বীকার করছি এ খবর আমার কাছে একেবারেই নতুন। আর একটু খুলে বলবেন কি? না, কিছুই লুকোবো না আপনার কাছে। এ বিষয়ে আপনার সঙ্গে আমি একমত। জেমসের বোকামো আর ঈর্ষার পরিণামস্বরূপ যে সংকটে আমরা পড়েছি, তা থেকে তো পরিত্রাণ পাওয়ার একটা মাত্রই উপায়, আপনাকে সব কথা অকপটে খুলে বলা। হ্যাঁ, যতই বেদনাদায়ক হোক না কেন, তবু আমি কিছু গোপন করব না মিস্টার হোমস। মিস্টার হোমস, যৌবনে আমি একজনকে ভালোবেসেছিলাম। যে ভালোবাসা জীবনে কেবল একবারই আসে, মনের কোণাতে বসন্তের ফুল ফোটাতে। এটা সেই ভালোবাসা মিস্টার হোমস, ইয়েস, সেই ভালোবাসা। জানেন, ভদ্রমহিলাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি, কিন্তু তিনি রাজি হননি, পাছে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তিনি বেঁচে থাকলে হয়তো আমি জীবনে না আর কাউকে বিয়েই করতাম না কোনোদিন। মারা গেলেন তিনি, আর আমার হাতে সঁপে গেলেন শিশু জেমসকে। ওকে আমি মানুষ করেছি কেবল ওর মায়ের কথা ভেবে। হ্যাঁ, দুনিয়ার সামনে ওর কৃতিত্ব আমি স্বীকার করে নিতে পারিনি বটে, কিন্তু আমি ওকে উচ্চশিক্ষা দিয়েছি মিস্টার হোমস। আর
তারপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সব সময় রেখেছি আমার একান্ত কাছে। কিন্তু কি কৌশলে জানি না আমার সমস্ত গুপ্ত কথা জেনে ফেলেছিল সে। হ্যাঁ, তারপর থেকেই তার সমস্ত আবদার আমি মেনে নিয়েছি। আমার ওপর ওর প্রকৃত অধিকার কি তা ওর অজানা নয়। আর এ নিয়ে যে একটা কেলেঙ্কারি সৃষ্টি করবার ক্ষমতা ওর আছে, আর তার জন্য যে সমাজে আমার মাথা তুলে দাঁড়াবার কোনো জায়গা থাকবে না, সেটা ও ভালো করে জানে। মিস্টার হোমস, বিবাহিত জীবনে যে আমি সুখী হইনি তার জন্য ও কতটা দায়ী। সবচেয়ে বড় কথা কি জানেন মিস্টার হোমস, আমার আইনত উত্তরাধিকারীকে প্রথম থেকেই ও ঘৃণা করে এসেছে, আর এই ঘৃণায় আমি কোনোদিন কোনো বিরাম দেখিনি। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে পারেন এত কাণ্ডর পরও কেন জেমসকে আমার কাছেই আমি রেখেছি। উত্তরে আমি বলবো, এ দীর্ঘ যন্ত্রণা সহ্য করেছি শুধু ওর মায়ের জন্য। ওর মুখের মধ্যে আমি ওর মায়ের মুখ দেখি, আমার প্রথম যৌবনের প্রথম ভালোবাসাটার ছবি দেখি। ওর প্রতিটি হাব ভাব চাল চলন ঠিক যেন ওর মায়ের মতোই। এতটুকু অমিল এতদিনেও দেখতে পাইনি আমি। হ্যাঁ, তাই ওর মধ্যে দিয়ে অতীতকে দেখি চোখের সামনে, আর এই কারণেই ওকে আমি চোখের আড়াল করতে পারিনি মিস্টার হোমস। কিন্তু পাছে আর্থারের মানে লর্ড সাল্টিয়ারের কোনো ক্ষতিও করে বসে, তাই ওকে পাঠিয়ে দিয়েছিলাম ডক্টর হাক্সটেবলের স্কুলে, ওই নিছক নিরাপত্তার খাতিরে। হেইজ লোকটা আমার প্রজা ছিল এককালে। জেমস তখন আমার এজেন্ট হিসেবে কাজ করত, আর ওদের আলাপ তখন থেকেই। চিরকালই লোকটা পয়লা নম্বরের পাকা বদমাস, কিন্তু কি একটা বিচিত্র কারণে জেমসের সঙ্গে ওর নিবিড় সখ্যতা গড়ে ওঠে। বারবার লক্ষ্য করেছি নিজ সঙ্গের দিকে ওর কেমন জানি একটা ঝোঁক আছে। লর্ড সাল্টিয়ারকে গুম করার পরিকল্পনা ওর মাথায় আসার পরে এই লোকটাকেই কাজে লাগালো জেমস। আপনার মনে আছে নিশ্চয়ই, আগের দিন আর্থারকে একটা চিঠি লিখেছিলাম আমি, আর জেমস খামটা খুলে একটা চিরকুট ভরে দেয় তার ভেতরে। চিরকুটে লেখা ছিল আর্থার যেন অমুক দিনে অমুক সময় স্কুলের কাছে ওই এবড়ো খেবড়ো উপবনে দেখা করে তার সঙ্গে। চিরকুটে ডাচেসের নাম থাকায় আর্থার আর দ্বিধা করেনি। সেদিন সন্ধ্যায় জেমস সাইকেল চালিয়ে সেখানে যায়। আমাকেও যেরকম বলেছে ঠিক সেরকম ভাবেই বলছি আপনাকে। বনের মধ্যে নিরালায় আর্থারকে সে বলে যে তার মায়ের মন তার জন্য কেমন করছে বলে তিনি তার সঙ্গে দেখা করতে চান। তার মা নাকি জলাভূমিতে তার জন্য অপেক্ষা করছেন। মাঝরাতে বনের ভেতর এলে ঘোড়া নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখবে সেই তাকে পৌঁছে দেবে তার মায়ের কাছে। অর্থাৎ আর্থার বেচারা তো ফাঁদে পা দিল। নির্দিষ্ট সময়ে উপবনে এসে হেইজকে দেখলো একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে। দুজনেই সওয়ার হলো ওই একই ঘোড়ার পিঠে, কিন্তু জার্মান মাস্টার যে তাদের পিছু নিয়েছিলেন এই খবর জেমস শুনেছে মাত্র গতকাল। হাতের লাঠিটা দিয়ে হেইজ তার মাথায় মারতেই পথের ওপর পড়ে মারা যান ভদ্রলোক। সরাইখানাতে আর্থারকে আনার পর দোতলায় একটা ঘরে নজরবন্দি করে রাখা হয় মিসেস হেইজের তত্ত্বাবধানে। মহিলার মনটি বড় ভালো, কিন্তু জানোয়ার স্বামীর কোনো আদেশ ঠেলে ফেলবার মতন ক্ষমতা তার নেই মিস্টার হোমস। মিস্টার হোমস, দুদিন আগে আপনার সঙ্গে দেখা হওয়ার সময় আপনি যা জানতেন তার থেকে এক তিলও বেশি আমি জানতাম না। আপনি হয়তো জিজ্ঞেস করবেন এ ধরনের অপকর্ম করবার পেছনে জেমসের মোটিভ কি। উত্তরে আমি বলবো, আমার আইনত উত্তরাধিকারীর প্রতি ওর উন্মাদ ঘৃণার মধ্যে যুক্তির কিন্তু কোনো বালাই ছিল না। ওর ধারণায় আমার যাবতীয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ নাকি শুধু সেই হতে পারে, কিন্তু সামাজিক নিয়মকানুনের জন্য তা সম্ভব নয়। তাই এদিক দিয়ে সীমা নেই তার বিদ্বেষের। এসব ছাড়াও তার একটা বিশেষ মোটিভ ছিল মিস্টার হোমস। তার প্রবল ইচ্ছে ছিল যে আমি ওয়ারিশ পরিবর্তন করি, এবং তার মতে আমার নাকি সে ক্ষমতা আছে। এই সম্পর্কেই আমার সঙ্গে দরাদরি করতে চেয়েছিল জেমস। আর্থারকে যদি সে উদ্ধার করতে পারে, তাহলে আমি পুরস্কার স্বরূপ আর্থারের নাম খারিজ করে ওয়ারিশ হিসেবে সমস্ত সম্পত্তি উইল করে তুলে দেব তার হাতে। ও বেশ জানে স্বেচ্ছায় আমি তাকে কোনোদিনই পুলিশের হাতে তুলে দেব না। কিন্তু দরাদরি করবার আর সময় পেল না জেমস। এ প্রস্তাব আমার কাছে আসার আগেই অপ্রত্যাশিত ঘটনার আকস্মিকতা ওকে দিশেহারা করে তুলল। ফলে পরিকল্পনা মতন কাজ করবার সুযোগই পেল না ও। ওর সমস্ত প্ল্যান বানচাল হয়ে গেল আপনার আবিষ্কারে। জলায় হেইডগারের মৃতদেহ পেয়েছেন আপনারা, এই খবর শোনা মাত্র আতঙ্কে নীল হয়ে গেল জেমস। গতকাল এই ঘরে আমরা বসে রয়েছি, এমন সময় ডক্টর হাক্সটেবলের একটা টেলিগ্রাম পেলাম।
শোকে উদ্বেগে এমনই অভিভূত হয়ে পড়ল জেমস যে দেখেই খটকা লাগলো আমার। সত্যি কথা বলতে কি, প্রথম থেকেই ওর সম্বন্ধে আমার সন্দেহ ছিল, আর ওই রকম মুহ্যমান অবস্থা দেখে সন্দেহ পরিণত হলো স্থির বিশ্বাসে মিস্টার হোমস, এবং তখনই ওকে চাপ দিলাম আমি। কাজও হলো তৎক্ষণাৎ। স্বেচ্ছায় প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু স্বীকার করলো জেমস, আর তারপর আমাকে অনুনয় করলো যে দিন তিনেকের জন্য যেন আমি মুখ বন্ধ করে থাকি, ইতিমধ্যে তার দুষ্কর্মের সঙ্গী গা ঢাকা দিক। আমি রাজি হলাম, হ্যাঁ আমি রাজি হলাম। এইভাবে চিরকাল ওর কাকুতি মিনতির কাছে সঁপে দিয়েছি নিজেকে। সঙ্গে সঙ্গে ও ছুটে গেল সরাইখানায় হেইজকে হুঁশিয়ার করে দিয়ে রাতারাতি তাকে এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। দিনের আলোয় সবার চোখের সামনে দিয়ে আমি যেতে পারলাম না, কিন্তু অন্ধকার হতে না হতে রওনা হলাম মাই ডিয়ার আর্থারকে দেখতে। দেখলাম নিরাপদেই আছে সে, শরীরও সুস্থ। তবে চোখের সামনে ওই বীভৎস খুন দেখার পর থেকে আতঙ্ক যেন ওর অণুতে পরমাণুতে শেকড় গেড়েছে। কি পরিমাণে যে ভয় পেয়েছে ও, তা আমি আপনাকে বোঝাতে পারবো না মিস্টার হোমস। প্রতিশ্রুতি অনুসারে অনিচ্ছা সত্ত্বেও 3 দিনের জন্য মিসেস হেইজের হেফাজতে রেখে দিলাম তাকে, কেননা পুলিশকে সংবাদ দিতে গেলেই তাদেরকে প্রথমে জানাতে হবে এতদিন তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে তারা জানতে চাইবে হত্যাকারী কে। হত্যাকারীর সমুচিত শাস্তির আয়োজন করতে গেলে হতভাগ্য জেমসের সর্বনাশ ডাকা ছাড়া তো অন্য কোনো গত্যন্তর নেই। এইসব ভেবেই 3 দিন চুপচাপ থাকাটা বিধেয় বলে মনে করলাম। আপনি অকপটে সরল হতে বলেছিলেন মিস্টার হোমস, তাই কোনো রকম বাগাড়ম্বর বা কোনো কিছু লুকোবার চেষ্টা না করে অসংকোচে সব আপনাকে খুলে বললাম। ইয়েস, আপনাকে সব বললাম। আপনার কথায় নির্ভর করে আমার কথা রেখেছি। এবার আপনার পালা আমাকে সাহায্য করার। এবং আমি তা করব, বলল হোমস। ইউ গ্রেস, প্রথমেই একটা কথা না বলে পারছি না। আইনের চোখে নিজেকে অত্যন্ত গুরুতর পরিস্থিতিতে আপনি এনে ফেলেছেন। একটা মহাপাতককে আপনি সহ্য করেছেন এবং একজন খুনে গুন্ডাকে গা ঢাকা দিতে আপনি সাহায্য করেছেন। এই কথা বললাম এই কারণে, কারণ রাতারাতি এই অঞ্চল থেকে সাকরেতকে সরিয়ে দেওয়ার জন্য জেমস ওয়াইল্ডারের যত অর্থের প্রয়োজন তা যে আপনার পকেট থেকে গেছে এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। মাথা হেলিয়ে সম্মতি জানালেন ডিউক। বাস্তবিকই ব্যাপারটা বড়ই কিন্তু সিরিয়াস। ইউ গ্রেস, তার চেয়েও নিন্দনীয় হচ্ছে আপনার ছোট ছেলের প্রতি আপনার অসঙ্গত আচরণ। ছি, 3 দিনের জন্য একটা নোংরা আস্তানায় তাকে আপনি ফেলে এসেছেন। হ্যাঁ, কিন্তু প্রতিশ্রুতি রয়েছে। এ ধরনের লোকদের কাছে প্রতিশ্রুতির মূল্য কতটুকু? জেমস ওয়াইল্ডার যে আবার নতুন করে উৎসাহে উদ্দীপ্ত হয়ে উঠবে না, এরকম কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? ছি, অপরাধী বড় ছেলেকে খুশি করার জন্য নিরপরাধ ওই ছোট্ট ছেলেকে অনাবশ্যক অথচ আসন্ন বিপদের মধ্যে আপনি ফেলে এসেছেন। আর ইয়েস, আপনার এই আচরণ অত্যন্ত অসঙ্গত এবং অন্যায়ের। নিজের হলে দাঁড়িয়ে এরকম ধমক ধামক খাওয়ার মতন দুর্দিন হোল্ডারনেসের দর্পিত লর্ডের জীবনে কোনোদিন আসেনি। তার উন্নত ললাট রাঙা হয়ে উঠেছিল রক্তচ্ছ্বাসে, কিন্তু তবুও উনি মুখ হয়ে রইলেন বিবেক বুদ্ধির তর্জনী হেলনে। হ্যাঁ, তবে একটিমাত্র শর্তেই আমি আপনাকে সাহায্য করব, আর সেই শর্তটা এই, ঘণ্টা বাজিয়ে আপনার পেয়াদাকে ডেকে পাঠান এবং আমার খুশি মতন তাকে আদেশ দেওয়ার অনুমতি আমাকে দিন। একটি কথাও না বলে বৈদ্যুতিক বোতাম টিপলেন ডিউ। ঘরে ঢুকল একজন পরিচারক। হোমস বলল, শোনো, তোমাদের জন্য সুখবর আছে। লর্ড সাল্টিয়ারকে পাওয়া গেছে। আর হ্যাঁ, ডিউকের ইচ্ছে এই মুহূর্তে যেন একটা গাড়ি নিয়ে ওই লড়াইয়ে মোরগওয়ালা সরাইখানায় গিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়। আনন্দে আটখানা হয়ে পেয়াদা বেরিয়ে যেতেই হোমস বলল, ভবিষ্যতের ব্যবস্থা পাকা করে নেওয়ার পর এবার অতীত নিয়ে পড়া যাক, কি বলেন? শুনুন, আমি তো সরকারি কাজ করি না এবং যতক্ষণ সুবিচারের সম্ভাবনা রয়েছে আমি যা জানি তা প্রকাশ করার কোনো কারণ তো দেখছি না। হেইজের ব্যাপারে আমার নতুন কিছু বলার নেই। ফাঁসি তো তার হবেই এবং তা থেকে বাঁচানোর কোনো প্রচেষ্টা আমি করব না। তবে সে কি ফাঁস করবে না করবে তা কিন্তু আমি জানি না। তবে ইওর গ্রেস তাকে অনায়াসেই সামলে নিতে পারবেন। বোবা হয়ে থাকাটাই কিন্তু তার স্বার্থের পক্ষে অনুকূল হবে। পুলিশ জানবে মোটা দাওয়ের লোভে লর্ড সাল্টিয়ারকে সে গুম করেছিল। আসল তথ্য যদি তারা খুঁজে না পায় তাহলে যে তাদেরকে সব কথা বলার তো কোনো কারণ আমি দেখছি না। ইও গ্রেস, এক বিষয়ে আপনাকে আমি সাবধান করে দিচ্ছি।
এরপরেও যদি মিস্টার জেমস ওয়াইল্ডার আপনার কাছে থাকেন তাহলে আরো নতুন সংকটের সৃষ্টি হওয়া কিন্তু মোটেই বিচিত্র নয়। হ্যাঁ, আমিও বুঝেছি মিস্টার হোমস। এই বিষয়ে আমাদের কথা হয়ে গেলে জেমস অস্ট্রেলিয়ায় যাবে ভাগ্যান্বেষণে। তাই যদি হয় ইয়োর গ্রেস, তাহলে আরো একটা কথা বলবো। আপনি নিজেই বলেছিলেন আপনার বিবাহিত জীবনের অশান্তির জন্য জেমস ওয়াইল্ডারই কতটা দায়ী। আমার মতে এতদিন ডাচেসের প্রতি যে অবিচার হয়েছে তা সুরাহা করার ব্যবস্থা এবার আপনাকে করতে হবে, এবং চরম অশান্তির ভেতর দিয়ে যে সম্পর্কে ছেদ পড়েছিল হঠাৎ করে, আবার তা নতুন করে স্থাপন করার আয়োজন আপনার দ্বারাই হোক। হ্যাঁ হ্যাঁ, সে ব্যবস্থাও আমি করেছি মিস্টার হোমস। আজ সকালেই ডাচেসকে চিঠি লিখেছি আমি। তাহলে আমি আর আমার বন্ধু নিজেদেরকে অভিনন্দন জানাতে পারি এই কারণে যে উত্তর দেশে এত অল্প সময়ের জন্য ব্যর্থ এসেও অনেকগুলো অত্যন্ত সুখময় পরিণতির সূচনা করতে পারলাম। তবে ছোট্ট একটা পয়েন্ট সম্পর্কে আমার খটকা কিন্তু এখনো যায়নি। হেইজ ঘোড়ার খুঁড়ে কতগুলো আশ্চর্য নাল লাগিয়েছিল। এর ফলে হয়েছিল কি, মাটির উপর ঘোড়ার খুঁড়ের ছাপ না পড়ে পড়েছে গরুর খুঁড়ের ছাপ। এ ধরনের অসাধারণ পদ্ধতি কি জেমস ওয়াইল্ডারই শিখিয়েছিলেন তাকে, মানে হিউজকে? ক্ষণকাল চিন্তাচ্ছন্ন মুখে দাঁড়িয়ে রইলেন ডিউক। তারপরেই চোখের তারায় নিবিড় হয়ে উঠল বিস্ময়। দরজা খুলে মিউজিয়ামের মতন সাজানো মস্ত একটা ঘরে নিয়ে গেলেন আমাদের। ওই ঘরের কোণের দিকে রাখা একটা কাঁচের আলমারির কাছে গিয়ে আঙুল তুলে দেখালেন ভেতরে পাথরের ওপর খোদাই করা কয়েক ছত্র বিবরণের দিকে। বিবরণটা এরকম: হোল্ডারনেস হলের পরীক্ষা খনন করে এই নালগুলি পাওয়া গেছে। নালগুলি ঘোড়ার পায়ে লাগানোর জন্য, কিন্তু অনুসরণকারীদের বিভ্রান্ত করে দেওয়ার জন্য তলার লোহা বিশেষভাবে খণ্ডিত। অনুমান, মধ্যযুগে হোল্ডারনেসের কয়েকজন লুঠেরা ব্যারনের আমলে এগুলো সৃষ্টি করা হয়েছিল। কেসটা খুলে ফেলল হোমস। তারপর থুতু দিয়ে আঙুল ভিজিয়ে আলগোচে বুলিয়ে নিল একটা নালের ওপর দিয়ে। টাটকা কাদার একটা পাতলা স্তর উঠে এলো আঙুলে। কাঁচের ডালা বন্ধ করতে করতে হোমস বলল, হ্যাঁ, ধন্যবাদ। উত্তর দেশে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বস্তু যা দেখলাম তার মধ্যে এটাই হলো দ্বিতীয়। আর প্রথমটা হোমস? চেকটা ভাঁজ করে সন্তর্পণে নোট বইয়ের মধ্যে রাখল হোমস। তারপর সস্নেহে বার কয়েক হাত বোলালো। তারপর বলল, আমি বড় গরিব ওয়াটসন, আমি বড় গরিব। এই বলেই ভেতরকার পকেটের কোণায় ছোট্ট নোট বইটা চালান করে দিল হোমস। বন্ধুরা, আপনারা শুনছিলেন অনির্বাণের সঙ্গে সূচিপত্রের গল্পে আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের একটু অন্যরকম রহস্য রোমাঞ্চ কাহিনী, ম্যাকলটনে অন্তর্ধান রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আবারও রিকোয়েস্ট করব, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যেই আরও একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।